সিনেমার ক্ষেত্রে পড়াশোনা একরকম আর প্র্যাকটিক্যাল সিনারিও সম্পূর্ণ আলাদা, এবং সেটা কলকাতা। I had no plans. ট্রেলারটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে তো আপনি ফার্স্ট টাইম কোনো কিছু একটা করেছেন। তোমার চরিত্রটা বেশ ইউনিক একটা চরিত্র মনে হলো দেখে। মানে চরিত্রটা সম্পর্কে যদি কিছু বলো, যতটুকু বলা যায়। টনি হচ্ছে একজন ফিল্ম মেকার, একটা সিনেমা করছি মেসোমশাই। তো তোমার এই ডিটেকটিভ হয়ে ওঠা কিরকম লাগলো এবং হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? চাওয়া একরকম, কিন্তু এই যে একটা রগড়ানি প্রতিদিন চলছে, এইটা 6 মাস 1 বছর ফেস করা। এই টপিকটা কেন চুজ করলেন? এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেক তো বই আছে, অনেক কমিক আছে, হোয়াই দিস? সো হোয়াট মেক্স ইট ডিফারেন্ট? আমরা মারবো আর ব্যাংক ব্যালেন্স বাড়াবো। ফিডব্যাক আমি যেটা পড়ি ফ্রম ডিফারেন্ট সোর্সেস। ফুল স্টপ আর ডট দুটো পাশাপাশি কেন? হোয়াট ইজ দ্যাট কিক? Decided that okay, we should make a film on this topic. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকের এপিসোডটা সত্যি একদম ইউনিক একটা এপিসোড, কারণ এই এপিসোডে প্রথম কথা হলো দুজন গেস্ট এর আগেও হয়েছে, কিন্তু এই এপিসোডে অ্যাকচুয়ালি গেস্ট পরিবর্তন হয়েছে ইন বিটুইন দ্য পডকাস্ট। রাপ্পা রয় বলে একটি ছবি রিলিজ করছে, সেই সূত্রে আজকে রাপ্পা রয় টিমের সঙ্গে আমার বসার একটা সুযোগ হয়েছিল। অর্পণ, দেবাশিস এবং ধীমান বর্মন, যিনি ছবিটির প্রডিউসার ডিরেক্টর। একটা জিনিস বলি, সেটা হলো আমার একটি সুনাম বা দুর্নাম যেটাই বলুন আছে, যে নতুন ছবি এলে আমি তাদের সঙ্গে একটা পডকাস্ট করে সেই আপনাদের কাছে সেটুকু একটু পৌঁছে দিতে চাই, যাতে কিছু মানুষ ছবি দেখতে যান। অলরেডি এর আগেও বেশ কিছু ক্ষেত্রে হয়েছে যে আমার পডকাস্ট থেকে অনেক মানুষ, আপনারাই আমার সাবস্ক্রাইবাররা, আমার অডিয়েন্সরা, আপনারা দেখতে গেছেন এবং সেটা পরবর্তীতে আরও বেশি অন্যান্য লোকের কাছে মনে হয়েছে যে আমার পডকাস্টে আসলে তাদের ছবির একটা প্রচার হয়। এটা বেশ ভালো এবং সেটা আপনাদের জন্যই হয়েছে। এই থ্যাংক ইউটা আপনাদেরই প্রাপ্য। সো আজকে একটা নতুন ছবি নিয়ে একদম একটা অন্য পার্সপেক্টিভ নিয়ে কথা হলো তিনজনের সঙ্গে, যেটা না আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এতটা মজার একটা এপিসোড হবে। এবং অর্পণের সঙ্গে কথা বলে, দেবাশিসের সঙ্গে কথা বলে, এটা তো একেবারেই নতুন অভিনেতা, সেই অর্থে অল্প অল্প কাজ করে করে আজকে এই পয়েন্টে অবধি এসে পৌঁছেছে। পার্সপেক্টিভটা একদম নতুন আমার এখানে। যখন অন্যান্য পুরনো অ্যাক্টার্স যারা অনেক দিন ধরে কাজ করছেন, যারা সেই অর্থে অনেকটা বেশি পপুলার, তারা তো আসেনি, তাদেরকে তো দেখেনি, বাট আজকে এদের পার্সপেক্টিভটা খুব ইন্টারেস্টিং লাগবে, দ্যাট আই ক্যান গ্যারেন্টি। আরেকজন মানুষ ধীমান বর্মন, তিনি একজন আইআইটিয়ান, তিনি থেকেছেন বহুদিন বিদেশে, তার নস্টালজিয়ার পোকা কামড়েছে তাকে এবং তার মনে হচ্ছে বাংলার সঙ্গে তার কানেকশন রাখা উচিত, এবং তিনি এসে একটি ছবি বানিয়েছেন এবং সেই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কী করে বানালেন? সো আজকের এপিসোডে আমার সঙ্গে দুজন গেস্টই ছিলেন, বাট ডিফারেন্ট করে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে আমার সঙ্গে যে দুজন আছে, আজকে মানে জেনারেলি খুব বেশি পডকাস্ট তো দুজন থাকে না, বাট রিসেন্টলি বেশ কয়েকটা এপিসোডে আমি দুজন করে করার চেষ্টা করছি। মজা লাগছে, আমার পার্সোনালি খুব মজা লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমার এখানে দিগ্গজ অভিনেত্রী, মানে সেই অর্থে অনেক দিন ধরে কাজ করা অভিনেত্রী, ডিরেক্টরসরা এসছেন ঠিকই, কিন্তু আমার পার্সোনালি কিন্তু নিউয়ার পার্সপেক্টিভ শুনতে অনেক বেটার লাগে অনেক ক্ষেত্রেই। সো আজকে আমার সঙ্গে সেই অর্থে বেশ নবীন দুই অভিনেতা আমার সঙ্গে, অর্পণ ঘোষাল এবং দেবাশিস। দেবাশিসের সঙ্গে আমার আলাপ অনেক দিন আগের, মানে তোমার সঙ্গে আমার আলাপ নেই, দেবাশিসের সঙ্গে আমার আলাপ বোধ হয় অপরাজিতরও আগে না, 2021 ওই সময় তোমার সঙ্গে দেখা হয় ভিডিওগুলো। রাইট। সো বোথ অফ ইউ, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। তোমার ছবি আসছে রাপ্পা রয়, fullstop.com। প্রথম প্রশ্ন, ফুল স্টপ আর ডট দুটো পাশাপাশি কেন? দুটোই তো একই জিনিস। এটা সম্ভবত সব থেকে ভালো উত্তর দিতে পারতেন স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়। fullstop.com মানে ওদের যে কোম্পানিটা তৈরি করেছিল, তো ইমেল অ্যাড্রেসটা সমেত আর কি নামটা দিত। ও আচ্ছা, মানে যে কোনো কাজে ওটা ফুল স্টপ করে দিত, তারপর ওদের হচ্ছে imail.com। ও আচ্ছা, তাই। হ্যাঁ, তোমার মানে ওর চরিত্র তো সে বাইক চালাচ্ছে, হিরো ব্যাপারটা বুঝলাম, সেটা ঠিক আছে।
ওর ওর চরিত্রটা আসছি, তার আগে তোমার চরিত্রটা বেশি মানে ইউনিক একটা চরিত্র মনে হলো দেখে। তো কি মানে চরিত্রটা সম্পর্কে যদি কিছু বলো, যতটুকু বলা যায় উইদাউট স্পয়লার। শুধু একটা কথাই বলবো যে রাপ্পা আর যে টনির সম্পর্ক ঠিক ততটাই মধুর, ঠিক যতটা ফেলুদার সাথে তোপসের আর যতটা ব্যোমকেশের সাথে অজিতের। আচ্ছা। আর টনি হচ্ছে একজন ফিল্ম মেকার, সে বিশ্বাস করে যে এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ, তো সেই জন্য তার মতন একজন ফিল্ম মেকারকে দরকার, এবং সে নিজেকে মার্টিন স্করসেসের সাথেও তুলনা করতে ছাড়ে না আর কি, এবং সে অনেক ভুলভাল কাজ করে, ব্যাস এইটুকু বলা যাবে আর কি। বেশ বেশ, না এত খারাপ, এর থেকে নিচে আর নামতে পারবে না। তোমার মানে তোমার তো মানে এরকম একটা ছবি, প্রথম কথা ছবিটার মধ্যে একটা একটা গ্রাফিক নোভেল থেকে একটা ছবি হওয়া, এটাও খুব বেশি কমন না। তো একটা তোমার কাছে রেফারেন্স অলরেডি আছে, একটা গ্রাফিক নোভেল। তো তারপরে সেই চরিত্রটা এবং ডিটেকটিভের চরিত্র, সে ডিটেকটিভ মানে খুবই, আমার মনে হয় ছোটবেলায় আমরা সবাই একবার না একবার নিজে মনে মনে তো ডিটেকটিভ হয়েছি, সবাই হয়েছি, আমরা কেউ বাঙালি হয়ে সেটা বাদ বোধহয় থাকেনি। তো তোমার এই ডিটেকটিভ হয়ে ওঠাটা কিরকম লাগলো এবং হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি, মানে বলতে পারলে খুবই ভালো লাগতো যে আমি আগে থেকেই কমিক্সটা পড়তাম, তারপর আমি খুব ফ্যান ছিলাম, এটা একেবারেই মিথ্যে কথা বলা হবে। আমি স্ক্রিপ্টটার সাথে সাথে কমিক্সটা পড়েছি। বেশ। তো পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে ডিটেকটিভের থেকেও বেশি যে রাপ্পার জায়গাটা, সেটা হচ্ছে আজকের যে ইউথ যারা 30-এর আশপাশে ঘোরাফেরা করছে এই পশ্চিমবঙ্গে, চাইছে বড় কিছু করতে, আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এই জায়গায় থাকবো না, অন্য কোথাও চলে যাবো। আবার পর মুহূর্তেই মনে হচ্ছে এই জায়গাটা নিয়ে নস্টালজিও আছে তার নিজের জায়গা নিয়ে, সে চাইছে ভালো কিছু করতে, প্রতিবাদ করতে, কিন্তু ওই যে ইএমআই এর চাপ, বাড়ির চাপ তাকে কোথাও একটা আটকে রেখেছে, দমিয়ে রেখেছে। রাপ্পা এই চাপটার বাইরে গিয়ে কিছু একটা করে ফেলে, যে প্রতিবাদগুলো আমরা করতে পারি না চেয়েও, সেই প্রতিবাদটা রাপ্পা করে, এবং সেখান থেকেও বিভিন্ন অ্যাডভেঞ্চারে জড়িয়ে যায়, বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে যায়। তার কিছুটা আভাস পাওয়া গেছে। ও এই জায়গাতে ও একদম প্রফেশনাল আমি ডিটেকটিভ হবো এই জায়গা থেকে শুরু করে না, ও চায় প্রতিবাদ করতে গিয়ে ওই সমস্যাগুলো পড়ে যায়। বেশ, সিনেমা নিয়ে পড়ে আসছি আবার। তার আগে তোমাদের জার্নি নিয়ে একটু জানি। তোমরা আগে অর্পণকে দিয়ে শুরু করি। তোমার শুরুটা কিভাবে, কোথায় বড় হওয়া, কিভাবে বড় হওয়া এবং শুরুটা কি করে? মানে শুরুটা বলতে গেলে না, আমি যদি স্কুলের যারা বন্ধু, আমি হিন্দু স্কুলে পড়েছি, তারা যখন দেখে যে আমি আজ অভিনেতা হয়েছি, তারা অনেক খুবই অবাক হয়। কি হওয়ার ছিল তোমার, কি হতে মানে হওয়ার কথা ছিল? আমার না কিছুই হওয়ার ছিল না, কিছুই হওয়ার ছিল না। আমার মানে কখনো ভাবিনি যে আমি এরম হবো ওরম হবো, বা ক্রিকেট খেলবো, ফুটবল। আমি জাস্ট করেছি, ভালো লেগেছে, এটা করেছি। আমার বাড়ি থেকেও খুব একটা কেউ চাপ দেয়নি ওই সময়। আমি ক্লাস 5 থেকে একাই স্কুলে যেতাম, আর কালচারাল অনুষ্ঠান মানে আমার কাছে আগে ছুটি। আমি কোনোদিনও অনুষ্ঠানে ঢুকতাম না, আমি আগে কেটে পড়তাম। আচ্ছা। এইবার হঠাৎই আমার মনে হয় যে একটি বন্ধুকে দেখে, পাড়ার বন্ধুকে, সে থিয়েটার করতে যেত, খেলা ছেড়ে থিয়েটার করতো। তো আমার কৌতূহল হয় যে কি এমন হয় ওখানে যে যায়, তো আমিও যাই। এটা কোন বয়সে? এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন আমি। আচ্ছা, বেশ। তো সেইখানে গিয়ে একটি নাটক হতো সিজার ও ক্লিওপাট্রা বলে, বার্নার্ড শয়ের নাটক। অর্ণব মুখোপাধ্যায় অভিনয় করতেন, মিশকা হালিম অভিনয় করতেন। আচ্ছা। তো সেইখানে প্রথম আমার কাজ ছিল যে মিশকাদি মানে ক্লিওপাট্রার সিটটা এনে বসানো অন্ধকারে, যেটা সোড নিয়ে দাঁড়ানো, একটা লাস্টে সোডটা খোলা দিয়ে আবার ঢুকিয়ে দিয়ে চলে যাও। কিন্তু এটা করতে গিয়ে আমি যেটা দেখলাম, যে ডেডিকেশন নিয়ে ওখানে সবাই থিয়েটার করতো, অর্ণতা যেভাবে অভিনয় করতো, যে মানে মগ্নতা নিয়ে অভিনয়টা করতো, সেইটা আমায় খুব আকর্ষণ করলো। যে মনে হলো এটা করার মতো একটা কাজ। এই যে একটি বাঙালি ছেলে স্টেজে উঠছে, বাঙালি দর্শক সবাই জানে বাঙালি একটি ছেলে, সে বিশ্বাস করিয়ে দিচ্ছে আমি সিজার, আমি দখল করতে এসছি। লোকে মগ্ন হয়ে যাচ্ছে, হাসছে, কাঁদছে। প্রথমে অ্যাট্রাক্ট করলে মনে হলো যে হ্যাঁ, এটা করার মতো কাজ। এবং সেই সময় আমাদের ট্রেনিং শুরু হলো শিব মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায়ের আন্ডারে। যখন এই ট্রেনিংটা করলাম, যে অনেক সময় বলে না ভালো শিক্ষক আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এই দুজন ভালো শিক্ষক আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিলেন। আমি কোথাও একটা প্রথম আমি বুঝলাম যে একটা সাবজেক্টকে আমি ভালোবাসছি, সেটা নিয়ে পড়তে ভালো লাগছে, সেটা নিয়ে জানতে ভালো লাগছে। তখন মনে হলো এটাই করি। কিন্তু প্রফেশনালি অ্যাক্টিং আমি সত্যি কথা বলতে শুরু করেছি 2019-এ, যখন অয়ন চক্রবর্তী জাজমেন্টে বলে একটা সিরিজ করেন। সোহিনী সরকার আমাদের সাথে মহাভারত করছিলেন, উনি অনেক ইন্সপায়ার করেন সেই সময়, যাওয়া উচিত, করা উচিত। তো সেইটা করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি প্রফেশনালি অ্যাক্টিং করব। তো যদি আমি ঈশ্বর বিশ্বাসী নই, কিন্তু ঈশ্বর মনে হয় ভাবলেন যে
আর একে আটকানো দরকার বলে উনি কোভিড করে দিলেন। যে কাজটা আমি ছাড়লাম, একটা লেখালেখির কাজ করতাম, সেটাই আমি অর্ধেক বেতনে তারপর থেকে করতে শুরু করলাম। তো তারপর আর চলছে এই আর কি। আচ্ছা, বা তাহলে তো সেই অর্থে ইটস এ বিগ স্টেপ ইন ইউর কেরিয়ার যে এরকম একটা ছবিতে ইউ আর ডুইং দ্য লিড। ইটস এ বিগ স্টেপ। মানে আমি ভিতরে ভিতরে খুবই উত্তেজিত, মুখে অতটা দেখাচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা চেষ্টা করছি। কিন্তু আসলে ব্যাপারটা উত্তেজিত তো বটেই, স্বাভাবিক। আর নিজেকে বড় পর্দায় দেখা, অত বড় একটা প্রিমিয়ারে দেখবো না, এটুকু আমি শিওর। আমি ওটা নিতেই পারবো না, লোকে কি রিয়াকশন নিয়ে বাইরে বসতে থাকবো। আমি আমার ছবি দেখি না, কোথাও কোনো শোতে দেখি না, আমি পেছনে বাইরে দাঁড়িয়ে থাকি। দেবাশিস, তোমার গল্পটা কিরকম? ছোটবেলাটা কোথায়? যেহেতু আমরা একই জায়গায় বড় হয়েছি, আমি হাওড়ার বাসিন্দা, দাদা হাওড়ার বাসিন্দা, এবং আমার বাবা থিয়েটার করতেন অনেক ছোট থেকে দেখেছি বাবাকে থিয়েটার করতে। এবং আমি সেই ফ্যামিলি থেকে বিলং করি যেখানে আমার বাবাকে আমি আমার থিয়েটারের প্রতি কমিটমেন্ট যেটা, সেটা আমি এরকম কমিটমেন্ট যে আমার দাদু মারা গেছেন, আমার বাবার শো, আমার বাবা কাঁচা নিয়ে, গলায় কাঁচা নিয়ে রবীন্দ্র সদনের শো করেছে। নাটকের নাম হচ্ছে 3 পয়সার পালা। বাবা রঘু ডাকাতের ভূমিকা করতেন, বাবাদের যে নাট্য গ্রুপ রূপকথা। তো সেখান থেকে বাবাকে দেখে কিছুটা ইন্সপায়ার, মানে আমাকে যদি বলা হয় যে আমি কেন অভিনেতা হতে চাই, তাহলে আমার যেটা সব থেকে ভালো লাগতো, বাবাকে যখন মঞ্চে দেখেছি, খুবই খুবই অল্প সময়ের জন্য বাবা মঞ্চে ছিলেন, এবং বাবার মধ্যে একটা ভয় ঢুকে যায় যে যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে থিয়েটার সেদিনও খাওয়াতে পারতেন না, আজও খুব একটা বেশি ইকোনমিক্যালি কাউকে সাপোর্ট দিতে পারে না। তো বাবার একটা ভয় কাজ করে, এবং বাবা আমাদের জন্য, মানে আমি মা যাতে ভালোভাবে থাকতে পারি বা আমি যাতে ঠিকঠাক ভাবে মানে বড় হতে পারি, তো বাবা নিজের সিম্পল কথা হলো, বাবা মার সবসময় অন্যান্য দিকে যেতে গেলে মনে হয় যে ছেলে না খেয়ে মরে যাবে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। তো এবার ব্যাপারটা হচ্ছে বাবারই স্যাক্রিফাইসটা, মানে বাবা ছেড়ে দিলেন আর কি। তো আমার কোথাও কি মনে হয়েছিল, এই যে বাবা স্টেজের উপর ওঠেন এবং বিভিন্ন চরিত্র হয়ে ওঠেন, কিছু সময়ের জন্য বাবা থাকেন না, তো সেটা আমাকে খুব বেশি আকর্ষিত করেছিল। এবং আমিও চলে যাই নটধায় অর্ণব মুখোপাধ্যায়ের কাছে, আমার ওখানে হাতে খড়ি, এবং তারপর প্রায় অনেক কি বলবো, অনেক গুরুর সান্নিধ্যে আমি শিক্ষা লাভ করেছি থিয়েটারের, যেমন গৌতম হালদার, দেবশঙ্কর হালদার, ব্রাত্য বসু, মানে একাধিক গ্রুপ, নয়নাটুয়া থেকে পূর্ব পশ্চিম, তারপরে আমার নিজস্ব একটা থিয়েটার গ্রুপ ছিল। তারপরে করতে করতে 2018 আমি একটা কল আসে আমার একটা ছবি, সেটার নাম বাচ্চা শ্বশুর বলে। সেখানে জাস্ট আমাকে বলা হয়েছিল যে জিদ্দার একটা সিন আছে যেখানে জিদ্দা একটা মেন্টাল অ্যাসাইলেমে বসে একটা স্ট্যান্ড আপ কমেডি করছে, তো তার পাশে যে ব্যাকগ্রাউন্ডে যে আর্টিস্ট, সেখানে 10টা পাগলের মধ্যে একটা পাগল হতে হবে, এবং সেখানে বেশ কিছু ভালো থিয়েটার অ্যাক্টর লাগবে যারা ফিজিক্যালি অ্যাক্টিংটা করতে পারবে আর কি, বিগ ফ্রেমের মধ্যে। তো আমি খুব ভালো করেই জানতাম যে আমি ডিফোকাসে থাকবো, ব্লাডে থাকবো, আমাকে হয়তো দেখাও যাবে না, কোনো মানে উইদাউট এনি এক্সপেকটেশন নিয়েই যাওয়া ওখানে। জাস্ট শটের আগে মনিটরে, আমি তখন জানতাম না যে মনিটর টেক কাকে বলে, আমি তাকে জাস্ট মানে রিহার্সাল করছিলাম আর কি করবো। জিদ্দার মনোলগ গুলো বলছিলেন, একটা বড় মনোলগ ছিল, তো আমি আমার মতন করে করছিলাম। তো ওখানে পাভেলদা আমাকে নোটিস করেন, পাভেলদা আমাকে নোটিস করে এসে আমাকে একটা জাস্ট সিঙ্গেল লাইন দেন, নামটা হচ্ছে ঠিকতা জগতে যা কিছু আছে তবু ঠিক, দিয়ে পাভেলদা বলেন যে এইটা বলতে পারবি? তো বিশ্বাস করা, তখন আমার ওই মুহূর্তে মনে হয়েছিল যে যদি কোনো ক্ষুধার্ত সিংহকে বলা হয় যে সে অনেক দিন ধরে খায়নি, যদি তাকে বলা হয় যে তোমার খাবার সামনে এনে যে তুই কি খাবি, তো সেরকম একটা অবস্থা। আমি ওই সিনটা করি এবং ওই পার্টিকুলার লাইনটা বলি। লাইনটা বলার পরে জিদ্দা আর পাভেলদা দুজনে একটা এন্টার ডিসকাশনে চলে যায়, এবং তারপরে যেটা হয়, আমাকে নিয়ে একটা সিন তৈরি হয়। মানে আমি এটা জানতামও না, পরবর্তীকালে বাচ্চা শ্বশুর যখন রিলিজ করে এবং আমি যখন আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিন্দম দা আজকে প্রচুর কাজ করছে, তো অরিন্দম দাকে যখন স্ক্রিপ্টটা পড়ি, তো আমি দেখতে পাই যে ওই পার্টিকুলার সিনটা কোথাও নেই, মানে ওটা আমাকে দেখে বানানো হয়েছিল। এবং এই 42 সেকেন্ড আমার জীবনের অন্যতম, মানে কি বলবো, মানে আমি বলছি আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ 42 সেকেন্ড ওটা। একটা 2.5 ঘন্টা ছবির মধ্যে 42 সেকেন্ড একটা অভিনেতার কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা বাচ্চা শ্বশুর আমার কাছে সেটার প্রমাণ। এবং তারপরে একটার পর একটা ছবি, মানে দ্বিতীয় পুরুষ, ব্রহ্মাজানে গোপন, কমেডি, সুইজারল্যান্ড, এখানে আমি ছোট ছোট চরিত্রে অভিনয় করলাম। তারপর লকডাউন হয়ে গেল, এবং লকডাউন হওয়ার পর আমি যেটা বুঝতে পেরেছিলাম যে এবার ব্যাপারটা খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে। তখন আমাকে তো কেউ চেনেও না, জানেও না যে আমি কি করতে পারি বা কতটা কাজ করতে পারি। আমি ভালো চরিত্র করতে চাই, আরো ভালো চরিত্র করতে চাই। তো আমার মনে হয়েছিল যে ফেসবুক হচ্ছে সব থেকে বেস্ট মিডিয়াম, যেখানে যদি আমি যেগুলো করতে পারি সেগুলো যদি আমি করি, তাহলে এই মুহূর্তে তো মানুষেরা কাজ করছে না, পুরো জায়গাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে উঠেছে।
আর মানুষেরা ইদার ফেসবুক দেখছে নয়তো সিরিজ দেখছে, তো সেখানে আমি র্যান্ডামলি কিছু ভিডিওস করতে শুরু করি, যেখানে একটা ভিডিওস খুব মানে পপুলার, প্রচুর মানুষ দেখেন, যে চার্লস স্পেন্সার চ্যাপলিনের গ্রেট ডিক্টেটরের ফাইনাল স্পিচটা আমি করি, আমি মার্লন ম্যানোর অ্যাপোকালিপস নাওয়ের যে হরর স্পিচটা সেটা করি, তারপরে বার্ডম্যানের এমা স্টোনের যে মনোলগটা সেটা আমি নিজের মতন করে করি। তো এগুলো মানুষ ভালোবাসতে থাকে, এবং প্রথম অনিকদা এবং জিদ্দা শেয়ার করে, তুমিও ওটা দেখেই আমার সাথে যোগাযোগ হয়েছিল তোমার সাথে আমার সেই সময় লকডাউনের সময়। তো এগুলো শেয়ার হতে থাকে, এবং অনিকদা একদিন আমাকে লেখেন যে একদিন দুপুরবেলা, যে আমি যদি কোনোদিনও কোনো চরিত্র করি তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো। এবং লকডাউন কেটে যায়, লকডাউন কেটে যাওয়ার পর ওই পার্টিকুলার ভিডিওগুলোর জন্য, মানে আমি প্র্যাকটিক্যালি ওই পার্টিকুলার ভিডিওগুলোর জন্য আমি একটা হিন্দি সিরিজ করি নাকাব উইথ মাল্লিকা শেরাওয়াতের সঙ্গে, বিজেন্দ্র কালাজির সঙ্গে একটা ছবি করি মার্কস বলে, এবং তারপরে আমি আমার জীবনের ওই ব্রেকটা পাই অপরাজিত। অনেকদা ডাকেন এবং এক্স্যাক্টলি সুব্রত মিত্রর চরিত্র। তারপরে দাদা এই যে মানে আমার মনে হয় বোধহয় যে স্টেপস গুলো, যে মানে একদম ছোট চরিত্র থেকে একটু বড়, তারপর থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে যাওয়া, ওই যে সিঁড়িটা, থিয়েটার থেকে সিনেমা, সিনেমা থেকে আরো মানে ছোট চরিত্র থেকে বড় চরিত্র করা, তারপরে গুরুত্বপূর্ণ চরিত্র করা, তো সেইটা মানে ভালো চরিত্র, যে চরিত্র সব রকমের চরিত্রই, যে কোনো চরিত্রই সেটা গুরুত্বপূর্ণ হতে পারে, মানে যদি আমি যদি ঠিক করে যদি সেই চরিত্রটা করতে পারি, চরিত্রায়ন করতে পারি তাহলে। কিন্তু ওই আমার খিদেটা একটু বেশি, তাই আমি ভালো চরিত্র করতে চাই যে কোনো অভিনয়ের ক্ষেত্রে, তো সেটাই। বেশ অর্পণ, তোমার জার্নিটা তো শুনলাম, বাট ও যেরকম বললো যে ওর একটা নিজের পাথ ও খুঁজে বের করেছে, তো তোমার ক্ষেত্রে হোয়াট ওয়াজ দ্য পাথ? মানে তুমি কি করে এই একটার পর একটা কাজে তোমাকে কি মানুষ খুঁজে বের করেছে, না তুমি নিজে অ্যাপ্রোচ করার কথা ভেবেছো? হাউ ডিড দিস ওয়ার্ক? আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যাদের সাথে কাজ করেছি তারাই আমায় সুযোগ দেয়। যেমন আমি যখন অথই করছিলাম, প্রথম যে আমি ব্রেক পাই সেটা হচ্ছে তখন অনির্বাণ দা, আমাদের অনির্বাণ ভট্টাচার্য, তো উনি ব্যোমকেশ করছিলেন। সজারুর কাঁটা বলে 3rd সিজন সম্ভবত হয়, অনির্বাণ দা বলে একটা চরিত্র আছে, তো একদিন যা অফিসে, তো আমি গেলাম এসবিএফ এর অফিসে, তো তারপর সেটা হয়েও গেল। তখন তার আগে আমি কিন্তু মানে ওই ফোনের ক্যামেরার সামনেও অ্যাক্টিং করিনি কোনোদিন, সেটাই ছিল আমার প্রথম। তো ল্যাবরেটরিতে আমি একটা ছোট্ট চরিত্র করেছিলাম স্বল্প দৈর্ঘ্যের, কিন্তু আমার খুব যে টেনেছিল সেই সময় যে ক্যামেরায় অভিনয় করতেই হবে, সেইটা আমার টানেনি খুব একটা। বেশ, তো আমি ওয়াজ হ্যাপি, আমি থিয়েটার করে ভালো লাগছিল, এবং এখনো ভালো লাগে, আমি এখনো থিয়েটার করছি এবং আমি অন্যান্য কাজ করতে থাকি। তারপর আমরা যখন মহাভারত করছিলাম, মহাভারত 2 যেটা এখনো চলছে, সোহিনী সরকার আমাদের সাথে অভিনয় করছিলেন। উনি বলেন একটা সিরিজ হচ্ছে, বড় স্পেকট্রামে হচ্ছে, জি5-এ, তো অডিশন দিতে। তো আমি অডিশন দেবো মানে গিয়েও ওখানে ওনাকে ফোন করেছি, যাবো আবার দেবো, বলছে কিন্তু বাড়ি থেকে লোকে ডেকে নিয়ে যাবে, এরকম খুব বকাবকি করে আমি গেছিলাম। তো অয়ন চক্রবর্তী যেভাবে আমায় কমফোর্টেবল করে দিয়েছিলেন ওই পুরো শুটিং প্রসেসটায়, অনেকেই নামী অভিনেতারা ছিলেন, এত স্পেস দিয়েছিলেন আমাকে, প্রথম আমাদের কনফিডেন্স গ্রো করে যে এটাই কেন নয়, মানে এটাই কেন আমার জীবিকা হতে পারে না। কারণ কি হতো, আমি লিখতাম কম্পিউটারে, হঠাৎ একটা সিনের কথা মাথায় গেল, বসেই আছি, লেখাও থেমে গেছে, আবার আবার লিখতে শুরু করছি। আমি এই ডাইকোটমিটা থেকে বেরোতে চাইছিলাম, এবং ওখানে অয়ন চক্রবর্তী কাজটি দিলেন। তখন যিনি জি5-এর হেড ছিলেন, দেবিকা দি, উনি আবার পরে আমায় মেয়েবেলাতে ডাকেন, যখন উনি নিজে লিখছিলেন স্টার জলসার সিরিয়ালটি। এবার এইভাবে বিভিন্ন কাজ থেকে ওখানে কেউ দেখেছে, সেখানে লাগিয়েছে, এইভাবে আমি গিয়েছি। তোমাদের দুজনকেই একটা প্রশ্ন, কে উত্তর দেবে আগে সেটা তোমরা ডিসাইড করো। এই মুহূর্তে বাংলা ছবি বা বাংলা ছবি, সিনেমা, বিনোদন জগৎ অভিনেতা হিসেবে সাস্টেন করতে গেলে বা সেটাকে জীবিকা হিসেবে নিতে গেলে, হোয়াট আর দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ইউ ফেস? যে কেউ একজন উত্তর শুরু করতে পারো, দুজনের দুটো নিশ্চয়ই আলাদা পার্সপেক্টিভ হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার দিক থেকে যদি বলি, যদি ইকোনমিক্যালি এবং সব দিক দিয়েই ভেবে দেখা যায়, আমার এখন টেলিভিশন করা উচিত। কারণ আমি যা বুঝেছি, টেলিভিশনেই একমাত্র একটা স্ট্রাকচার আছে, ইকোনমিক্যাল স্ট্রাকচার, যেখানে অ্যাক্টর সার্ভাইভ করতে পারে। কারেক্ট। সিনেমায় ধরুন সিনেমা সিরিজ করছি, তারপর সেটা রিলিজ হতে টাইম লাগছে, কটাই বা সিনেমা হয় আমাদের এখানে, সেখানে আমার মতো নতুনকে ভালো চরিত্রে কেই বা সুযোগ দেবে? মানে এইভাবেই সুযোগগুলো কোনো না কোনো ভাবে একটা কিছু হলো, সেখান থেকে আমি সুযোগটা পেয়ে গেলাম, এইভাবে পাচ্ছি।
তারপর আবার লোকজনকে ফোন করছি, এই তো 1 মাস তো শুটিং হয়ে গেল, এবার না হলে টাকাটা দিলে তো ভালোই হয়। এই আর একটা স্ট্রাগল তারপর আছে। এইসব মিলে দেখতে গেলে কিন্তু টেলিভিশনই একমাত্র একটা, আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে টেলিভিশন। সেখান থেকে একটু ঝুঁকি নিয়েছি, এবার সেই নিয়ে আমি কাঁদতেও রাজি নয়, কেউ আমার মাথার দিব্যি দেয়নি, ভাই তুই সিনেমা করতে হবে, আমি কেন এবার লোককে বলতে হবে সব গল্প। তো হ্যাঁ, মানে ঝুঁকি তো আছেই। এবার আমরা এমন একটা সময় বাঁচছি, ঝুঁকি কোথায় নেই। মানে আজ আমি শিক্ষক, কাল জানছি আমি শিক্ষক নই, আমি কাল অমুক চাকরি করছি, শুনছি যে আমি ছাঁটাই হয়ে গেছি মাইক্রোসফট থেকে। তো সব দিকেই বিপদ আছে, তো আমরাও সেই বিপদের মধ্যেই পা রেখে চলেছি। তোমার কি মনে করছিস? একদম কপি পেস্ট অ্যান্সার, বিকজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এবছর যদি বলি আমি 2টো ছবি করেছি। আর যেহেতু আমি বলছি যে 2টো ছবি করে বম্বেতেও এখন যা ফিনান্সিং অবস্থা, অ্যাক্টার্সদেরকে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেখানে হয়তো চলে যেতে পারে, কিন্তু কলকাতায় সেটা অসম্ভব বিষয়। যদি তুমি একজন ফ্যামিলি ম্যান হও, তোমার যদি মানে বাবা মা ছাড়া তোমার যদি ওয়াইফ থাকে, চিলড্রেন থাকে, তো লাইক সেখানে সত্যি খুব টাফ। তো সুতরাং টেলিভিশন বাঁচিয়ে রেখেছে, যেটা অর্পণদা বললো সেটা একদমই সত্যি কথা। কিন্তু আমার ক্ষেত্রে একটা বিরাট বড় ড্রব্যাক হচ্ছে, আমার এই চেহারা লুকের জন্য আমাকে কেউ মানে টেলিভিশনে কেউ নেয় না। আমি বহুবার চেষ্টা করেছি, বহু মানুষকে ফোন করেছি যে আমাকে নাও, কিন্তু বারবারই আমার কাছে খুব মানে তারাও হয়তো চেষ্টা করেছেন অবশ্যই, কিন্তু মানে চ্যানেল থেকে, তার কারণ টেলিভিশনে এখন সব থেকে বেশি যেটা অ্যাপ্রুভাল দেয় সেটা চ্যানেল, মানে ডিরেক্টর তো সেখানে কিছু করার থাকে না। তো মানে সেক্ষেত্রে গিয়ে মানে লাস্ট জায়গায় গিয়ে চ্যানেল রিজেক্টেড মি বিকজ অফ মাই লুক। তো সেটা আমি মেনে নিয়েছি, মানে তার জন্য আমি কাঁদতে রাজি নই। তার কারণ আবারও বলছি যে এই যে আমি অভিনেতা হতে চেয়েছি, এটা অর্পণদা বললো, এটা সম্পূর্ণটা আমার ডিসিশন, মানে আমার একটা নিজস্ব রিস্ক আর কি। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে এই সময়টা কোনো না কোনো দিন কেটে যাবে। আমাকে একটা কথা বলো, হোয়াট ইজ দিস? মানে আমি নিজে কোনোদিন অভিনয় করতে চাইনি, ঠিক আছে? আমি থিয়েটার করেছি বহুদিন, থিয়েটারে অভিনয়ও করেছি, ব্যাকস্টেজ করতে বেটার লাগতো। থিয়েটারে বড় বড় চরিত্রও করেছি, কিন্তু কোনোদিনই আমার অ্যাক্টিং আমাকে এক্সাইট করেনি। বাট পরবর্তীতে যত অভিনেতাদের সঙ্গে কথা হচ্ছে বা তাদের থেকে আমি এটা জানতে সবসময় চেয়েছি যে হোয়াট ইজ দ্য এক্সাইটমেন্ট। কারণ আমি একজন ডিরেক্টরের এক্সাইটমেন্ট কী সেটা আই নো, একজন ক্রিয়েটারের এক্সাইটমেন্ট কী সেটা আমি জানি। তোমার ক্ষেত্রে হোয়াট ইজ দ্য এক্সাইটমেন্ট, হোয়াট ইজ দ্যাট কিক যেই জন্য তুমি অভিনয় ছাড়া অন্য কিছু করছো না? এইটার যেটা আমার কাছে উত্তর আছে, যে আমি থিয়েটারের পার্সপেক্টিভ থেকে প্রথমে বলছি, যেই যে আমি রিহার্সাল দিলাম, মঞ্চে উঠলাম, 20টা 25টা রিহার্সাল হলো, একটা ভাবনা তৈরি হলো যে এইভাবে নিজেকে দেখতে চাই, এই গল্প। আর আমার মনে হয় চিরকালই মানুষের মধ্যে গল্প বলার একটা ঝোঁক আছে। সে আদিমকালে মানুষ যখন শিকার করে এসে বলতো যে এই মারলাম তীরেই, আঁকতো গুহার চিত্রে, এই ঝোঁকটা আমাদের চিরকালীন, যে আমরা কিছু একটা বলবো, অনেক মানুষ শুনবে। একদম। এবং আমার মনে হয় এইটাই কোথাও তাতিয়ে দেয় যে হ্যাঁ করবো, 20-25টা রিহার্সাল দিয়ে ওই যে 3 ঘন্টা হবে, বেল বাজলো, এবার ফাম্বল করলে ফাম্বল, আমি যে বলতেও পারবো না দাদা 20টা রিহার্সাল করেছিলাম, খুব মন দিয়ে করেছিলাম, জানেন তো, কোনো বলার জায়গা নেই। এই যে ধরুন একটা ফার্স্ট বেল পড়লো, সেকেন্ড বেল পড়লো, আর অদ্ভুত ব্যাপার যে থার্ড বেল পড়লো, শুরু হলো না, মানে অভিনেতাকে ওইটা দিচ্ছে এবার, কিন্তু শুরু হতে চলেছে, এই দিয়ে শুরু হয়ে গেল। এবং আমার ওই অভিনয়টা দেখে লোকে হাসছে, কাঁদছে, কানেক্ট করছে। এবং সব থেকে মজার কথা, ওই স্টেজটাই একটু আগে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, সেট পাচ্ছিলাম, সেলোটেপ দিচ্ছিলাম, লাইট হচ্ছিল, এবং দর্শকের ডিস্টেন্সে বসে আছে, অ্যাস্থেটিক একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, সেখানেই সে পুরোটা কল্পনা করে নিচ্ছে যে এই হচ্ছে। ওখান থেকে এই আনন্দটা মনে হয় যখন শেষ হয়, যখন লোকে হাততালি দেয়, এবং যখন ওই হয় না যে কি বলবো, আপনি একটু আগে ওখানে বাজাচ্ছিলেন, এরকম এই যে বিটে আপনি বাজাচ্ছিলেন, হয় না একটা অফ বিট পড়লে কিরম কানে লাগে, আর যখন আপনি পুরোটা বিটে বাজান এরকম দিয়ে, সেই সময় আরেকজন গিটারটা ধরলো, এই যে মজাটা, এই যে আনন্দটা হয়, সবকিছু রিদমে চলছে। অভিনয় করতে গিয়েও যেদিন এই পরপর অভিনয়ের রিদমটা তো দেখা যায় না, যেরকম ভাবে নোটস বানানো, কিন্তু যেই ভুল হয় আপনি কিন্তু বলেন নোটটা ভুল, মানে আপনি বললেন যে কেমন আছো, ভালো আছি, এবার কেমন আছো, ভালো, এই যে আমি একটা পজ নিলাম, কেটে গেল, কিন্তু আমি যেদিন সবগুলো ঠিকঠাক তালে করলাম, তারও একটা আনন্দ আছে। এই যে তালের আনন্দ, যে ছন্দটা তৈরি হচ্ছে ওখানে, সেই ছন্দটা অনুভব করা এবং ছন্দে মিলে যাওয়া নিজেকে, এই দুটো আনন্দ আমায় খুব এক্সাইটমেন্ট দেয়। আর টেলিভিশনের ক্ষেত্রে বা ক্যামেরার ক্ষেত্রে যদি বলি, একটা বড় উত্তেজনা হচ্ছে যে এই যে এত মানুষ আমায় দেখছে,
এবং এই পারফরমেন্সটা ক্যাপচার্ড রইলো, বহুদিন বাদেও লোকে দেখতে পাবে। কারণ থিয়েটারে আমি শুরু করছি 200 লোক 20 জন লোক দেখছে, ওখানেই শেষ। আপনি থিয়েটার দেখে এসে কি দেখলেন যতই বর্ণনা করুন, আপনি ওই অনুভবটা পৌঁছে দিতে পারবেন না একটা মানুষকে। কোথাও একটা বাদবে, মানে আটকাবেই। সে পরের বার দেখতে যাবে, পরের বার দেখতে গিয়ে একটা অন্য শো দেখবে যেখানে জিরো থেকে আবার স্টার্ট হচ্ছে। আমরা প্রচুর মেলাবার চেষ্টা করব, কিন্তু সেটা একরকম হবে না, অন্য একটা এক্সপিরিয়েন্স হবে। আর সিনেমার ক্ষেত্রে এইটা একটা মজার ব্যাপার যে আমি একটা সিনেমা দেখলাম, আপনাকে বললাম ওটা দেখতে, আপনি ওই এক্সপিরিয়েন্সটা পেতে পারেন। থিয়েটার এবং সিনেমার ক্ষেত্রে দুটো বড় জিনিস আছে, একটাকে বলা হয় অ্যাক্টরস মিডিয়াম, একটাকে বলা হয় ডিরেক্টরস মিডিয়াম। তো সেইটা কতটা ফিল করেছো, এইটুকু যতটা কাজ করেছো তুমি ততটা কাজের মধ্যে সেইটা কতটা ফিল করেছো? দেখুন, আমি মানে একটা কথা বলতে চাই যে আমি খুব কম দিনই ক্যামেরা মাধ্যমে কাজ করছি, তবু আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, ক্যামেরা মাধ্যমটায় অ্যাক্টর অনেকের ওপর ডিপেন্ডেন্ট। একদম, মানে কেউ একটা যদি ঝুলিয়ে দেয়, এডিটর থেকে শুরু করে, মানে আমি একটা টাইমিং এ ডায়লগটা ছেড়েছি, এডিটর হয়তো ওই টাইমিংটা মিস করলেন, তাহলে কিন্তু আমার অ্যাক্টিংটা পৌঁছবে না। ডিরেক্টর ধরুন একভাবে ভেবেছেন, আমি আর একরকম ভাবে ভেবেছি, কোথাও মিললো না। আমি ভেবেছিলাম যে এই পুরো স্পেসটা এসে একটা মনোলগ দেবো, যেখানে আমি ওইখানটায় বসবো, এখানে বসবো, তারপর কথা বলবো। ডিরেক্টর এসে বললেন যে টাইম ওনার হাতে কম আছে, পরের সিনটা করতে হবে, তুই ভাই এখানেই বসে যা বলার বলবি, ব্যাস হয়ে গেল আমার এবার আমার তার মধ্যে ইম্প্রোভাইজ করতে হবে। এটা সত্যি যদি অ্যাক্টরস মিডিয়াম বলা হয় থিয়েটার, একটা এরকম লাইট জেলে দিল স্টেজের মধ্যে, স্টেজও না হয়তো একটা এরকম অ্যাপ্রনের সামনে একটা যা খুশি করতে পারে। সেখানেও থিয়েটাররা এনহ্যান্স, মানে ডিরেক্টররা এনহ্যান্স করে দেন পারফরমেন্স, লাইট দিয়ে, মিউজিক দিয়ে, কিন্তু অনেকটাই অ্যাক্টরের হাতে থাকে, তুলনায় সিনেমায় কম থাকে ক্যামেরা মাধ্যমে। একদমই তাই। তার কারণ মানে থিয়েটারে আমার যেটা সব থেকে বেশি মনে হয় যে আমাকে কেউ কাট বলে আটকে দেওয়ার নেই, ওখানে আমি আমার মতন করে করতে পারি। মানে আমি এখন আর থিয়েটার করি না দুর্ভাগ্যবশত, কিন্তু যখন করতাম আমার মনে হতো যে এই যে আমার যে ভুলগুলো, মানে ধরো আমি একটা শো করছি, ধরা যাক অতই জলে, আমি একটা বড় একটা যখন মনোলগ বলছি, তো সেখানে আমার কোনো জায়গায় গিয়ে আমার কানে লাগছে যে আজকে আমি ঠিক মতো এনার্জি দিতে পারলাম না, তো নেক্সট দিন আমি জানি যে আমি আবার রেকটিফাই করার আমার কাছে আর একটা চান্সেস চলে আসছে, এবং আমাকে কেউ আটকাতে পারবে না ওখানে কোনো জায়গায় গিয়ে। আমি আমার মতন করে খোলা মাঠে আমি আমার মতন করে পারফর্ম করব, এবং সেখানে অডিয়েন্সের কাছ থেকে আমি যদি ভালো করি তাহলে অডিয়েন্স আমাকে ভালো বলবে, আর যদি খারাপ করি তাহলে আমাকে শুনতে হবে। মানে শো এর পরে আমাকে ডিরেক্টর বলবে যে আজকে খুব খারাপ হয়েছে, বা আমি বকা খাবো। কিন্তু ফিল্মের ক্ষেত্রে গিয়ে কি হলো যে অনেক সময় এরকম হয়েছে আমার ক্ষেত্রে যে আমি খুব মানে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমি এই শটটা খুব সুন্দর দিয়েছি, দুর্দান্ত দিয়েছি, এটা দেখতে কেমন লাগবে দেখবো। ডাবিংয়ে গিয়ে যখন দেখেছি যে ওই সিনটা নেই, যখন আমি দেখতে পাচ্ছি যে আমার ক্লোজ আপটাই পুরোটা উড়ে গেছে, মানে আমি ওই টার্মটাকে মনে হয় জে কাট বলে, জে কাটে আমি আছি, মানে আমার কথাটা চলছে আর এল কাট, তো লাইক ওরকম। তো সেটা আমাকে একটা কষ্ট, তখন বারবার করে মনে হয় যে ফিল্ম ইজ আ ডিরেক্টরস মিডিয়াম, এডিটার্স মিডিয়াম অ্যান্ড অ্যাক্টার্স মিডিয়াম ইজ স্টেজ সবসময়। মানে এখনো আমার মনে হয় যে স্টেজে ফিরে যাই, আবার কাজ করি আবার। আজকের দিনে দাঁড়িয়ে ধরো প্রচুর অভিনেতা আছে, প্রচুর, মানে যারা অভিনয় করবে বলে আমার কাছেই অন্ততপক্ষে দিনে 5-6টা করে মেসেজ আসতে থাকে যে দাদা অ্যাক্টিং করতে চাই, কি করব বলুন, আপনি একটু গাইড করুন। আচ্ছা, এটা গেল একটা দিক। সেকেন্ড হলো অ্যাসিস্ট করতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই, এরকম প্রচুর মেসেজ আসে। ধরো 100 জন দাঁড়িয়ে আছে একটা লাইনে, কিন্তু এই 100 জন তো ওই টিয়ার মানে ওই টায়ারটা উঠতে পারবে না, বা ওই টিয়ারটায় উঠতে পারবে না যেখানে তারা বেশ কিছু কাজ করছে, বা উঠতে পারে না, অনেকেই ছেড়ে চলে যায়। কি আলাদা করে একটা অ্যাক্টরকে অ্যাক্টিংয়ের ক্যাপাসিটির বাইরে বলছি আমি, অ্যাক্টিং হয়তো অনেক, আমি এরকম অ্যাক্টর দেখেছি যাদের মধ্যে ক্যাপাসিটি আছে অথচ দে আর নট বিং রিকগনাইজড। কি আলাদা করে একটা নতুন অ্যাক্টরকে টু বি রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আচ্ছা একে দেখলাম, একে দেখে তো মনে হচ্ছে ভালো, লেটস মানে যেরকম তোমার ক্ষেত্রে হয়েছে, যেরকম তোমার ক্ষেত্রে হয়েছে, দুজনের ক্ষেত্রেই সেম জিনিস হয়েছে। তোমাকে কিছু মানুষ রেকমেন্ড করেছে, ওর ভিডিওটা কোথাও অনেক মানুষের কাছে কানেক্ট করেছে। সো হোয়াট মেক্স ইট ডিফারেন্ট, মানে কি ডিফারেন্ট হয়? ডিফারেন্ট আমি একদম পিন পয়েন্ট করে হয়তো বলতে পারবো না যে এইটা ডিফারেন্ট বা ওটা ডিফারেন্ট। আমার দুটো জিনিস ম্যাটার করে অ্যাক্টরদের ক্ষেত্রে। এখনো তো আমরা যে স্ট্রাকচারে আমাদের সিস্টেমটা চলে,
সেখানে ওরকম নেই যে তুমি এই পরীক্ষার পরে এই পরীক্ষা দিলে, এটা করলে দিয়ে তুমি অ্যাক্টর হয়ে গেলে, যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে হয়। নেই। একটা জিনিস খুব ম্যাটার করে যে আপনি কাদের সাথে মিশছেন, কোন মিলিউতে থাকছেন, কোন মানুষরা আপনার সাথে আছে, কাদের সাথে কথা বলছেন, কি শিখছেন, এইটা ভীষণভাবে ম্যাটার করে। আর একটা জিনিস হয় যে লোকে বুঝতে পারে যে এই ছেলেটা, ধরুন আপনি নির্দেশক বা আমি অভিনেতা, কেউ ধরুন ডিওপি, এই কতটা চায় এই কাজটা করতে, এইটা লোকে খোঁজে। সে যখন কাজটা করে, যারা আমার সাথে ধরুন কাজ করেছে, তাদের কোথাও গিয়ে মনে হয়েছে ভালোবাসে এই কাজটা করতে। এই ভালোবাসাটা না ফেক করা যায় না। মানে আমি ধরুন ক্রিকেট খেলতে চাই, ঠিক আছে, আমি ক্রিকেটের একটা চান্স পেলাম, আমি রোজ খেলছি ক্রিকেট। এইবার আমি দেখলাম আমাকে রোজ সকাল 8টায় উঠতে হচ্ছে, শীতকাল হোক, বর্ষা হোক, গরম হোক, আমায় যেতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে সেই বিকেল 4টে অবধি। চাওয়া একরকম, কিন্তু এই যে একটা রগড়ানি প্রতিদিন চলছে, এইটা 6 মাস 1 বছর ফেস করা একটা সময় আর ভালো লাগে না। রাগ ভাই, ক্রিকেট আমায় ছেড়ে দে। এবার অ্যাক্টরদের ক্ষেত্রে হয় কি, যেহেতু কোনো রকম ওইভাবে অ্যাক্টরদের প্রসেসটা আমাদের এখনো আমাদের দুনিয়াতে তো সামনে আসে না, খুব একটা কথাও হয় না এই নিয়ে কে কিভাবে বড় জোর, হ্যাঁ আমি একটু ওয়ার্কআউট করছি, ওই ভিডিও থাকে, বা কেউ হয়তো একটা কবিতা বললো, এই ব্যাস। এবার অ্যাক্টর হতে গেলেও যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যে পরিশ্রম করতে হয়, প্রত্যেকের একটা ব্যক্তিগত প্রসেস থাকে। এই প্রসেসটায় একটা টায়ারিং ব্যাপার চলে আসে। একটা পার্ট পেলে, আপনি জিজ্ঞেস করুন বেশিরভাগ লোককে, সবাই বলবে একটা পার্ট যদি পাই না দেখিয়ে দেবো, এইটা সবার মনের মধ্যে আছে। কিন্তু যে ওই প্রসেসটার মধ্যে আছে, নিজস্ব একটা খোঁজের মধ্যে আছে, তাকে মানুষ আইডেন্টিফাই করতে পারে। তার সাথে কথা বললে, আপনি আধ ঘন্টা কথা বললে বুঝে যাবেন ছেলেটি অভিনয় নিয়ে ভাবছে, নাকি অভিনয়ের সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে ভাবছে, নাকি সে এইটা নিয়ে ভাবছে যে আমি আগের দিন শুটিং এ গিয়ে কেন বড় কাপে চা পাইনি, ও কেন ওই কাপে পেয়েছিল, আমি কেন গাড়ি পাইনি। আলোচনা করলেই বুঝে যাবেন। এইটা লোকে আইডেন্টিফাই করে, এটা ফেক করা যায় না। কারেক্ট। এটা হ্যাঁ, একজন ডিরেক্টরের তরফ থেকে, জায়গা থেকেও আমি যদি যখন দেখি কাউকে, মানে আমার রিসেন্ট কাজের ক্ষেত্রে বলি, প্রীতি কাজ করেছে আমার সঙ্গে, তো আমি একটা ওকে যেদিন ওর সঙ্গে বসেছি, আমি বলেছি যে আই এম নট ফিলিং ইউর অ্যাজ মাচ এক্সাইটেড অ্যাজ আই অ্যাম, তা না হলে আমার সঙ্গে কাজ করা যাবে না। মানে একটা না কিছু একটা আছে, কিছু একটা, এটা ওই সেম তুমি যেটা বললে সেটাই, যে সে কতটা মন দিয়ে কাজটা করতে চায় সেটা কিন্তু বোঝা যায়, একটা মানুষের সঙ্গে দেখলেও বোঝা যায়, শুধু কথা বললে না। তোমার কি মনে হয় এটাই? না, আমার ক্ষেত্রে এটা তো মনে হয়। আমার ক্ষেত্রে আর একটা জিনিস মনে হয় যে ওই যে চেষ্টাটা, বারবার করে লেগে থাকার যে একটা ইচ্ছা, যে ধরো মানে তুমি প্রথমবার চেষ্টা করলে তুমি পারলে না, তুমি দ্বিতীয়বার চেষ্টা করলে তুমি পারলে না, মানে তোমাকে কেউ রেকগনিশন দিচ্ছে না, তোমাকে কেউ দেখছে না, এ করছে না, কিন্তু এগুলো সমস্তটা করতে 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 হঠাৎ করে গিয়ে কোনোদিন একটা কিছু করা। হ্যাঁ, এই যে হঠাৎ করে গিয়ে কোনোদিন কিছু একটা হবেই, এইটা বিশ্বাস করাটাও তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই বিশ্বাসটা রাখাটা, মানে আমি সেটা বিশ্বাস করি। যেটা অর্পণ বলছিল যে এটা মাঝে মাঝে টায়ারিং তো হতে পারে, যে আমি যখন অভিনয় করছি, যখন আমাকে কেউ পার্ট দিল, এটা আমার একটা কাজ যে আমি পার্টটা করছি, বাট একজন প্রফেশনাল অভিনেতার যখন সে পার্ট করছে না, তখন তার কি কাজ? এই যে আপনি কথাটা খুব ভালো বললেন, যে আমার স্যার শিব মুখোপাধ্যায়, ডক্টর স্যার, আমাদের স্যার, এই নিয়ে আবার কথা হচ্ছিল যে ওই দিনটা কবে আসবে আমি তো জানি না। ঠিক, তখন উনি বলেছিলেন যে কবি যখন কবিতা লেখে, একজন কবিতা লিখতে, এবার সে কি এটা ভেবে লেখে যে একদিন আসবে যখন এই লাখ লাখ লোক এই কবিতাটা পড়বে? তার মধ্যেই মনে হয়েছে সে লিখেছে। এবার আমি যখন অভিনেতা হিসেবে নিজেকে প্র্যাকটিস করছি, যে আমি যখন নিজেকে তৈরি করছি, আর বেশিরভাগই দেখবেন কথা হয় ক্যারেক্টার প্রিপেয়ার্স নিয়ে, মানে চরিত্রের প্রস্তুতি। আমি চরিত্রের জন্য এরকম একা একা অন্ধকার ঘরে বসে থাকতাম, বা আমি এই করতাম, 10টা সিগারেট খেতাম। অভিনেতার প্রস্তুতি নিয়ে তুলনায় কম কথা হয়। তার বাইরেও যে আমাকে নিজে প্রস্তুত রাখা, যে আমি যদি ভাবি যে আজ আমি একটা চরিত্র করব যেখানে আমার ঘাটটা সবসময় এরকম থাকবে এবং সেটা ফ্ললেস ভাবে হবে, তার জন্য আমাকে প্রতিদিন নেক এক্সারসাইজেস করতে হবে, হালকা হলেও স্ট্রেচিং গুলো করতে হবে, কারণ একদিন শুটিং করার পরেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে না হলে। এই অভিনেতার প্রস্তুতিগুলো নিয়ে কম কথা হয়, এবং যে সত্যি অভিনেতা হতে চায় সে কিন্তু এইগুলোই থাকতে চায়, যেখানে কথা হয় সেখানে একটু শোনে, দাঁড়িয়ে যায়, একটা যদি সেমিনার হয় সেখানে যায়। এবার এইগুলোই বুঝিয়ে দেয় তার মধ্যে খিদেটা আছে কিনা। এবার সাফল্য না খুব অদ্ভুত জিনিস, মানে এইটা আপনি কোনো অঙ্ক নেই, আপনি আরো বেশি দিন আছেন এখানে, আপনি জানেন যে কেউ বলতে পারে তার সব সিনেমাই হিট হতো, এইভাবে হবে সিনেমা হিট হবে,
তো ওইটা তো পরে স্ট্র্যাটেজি হয়ে যেত। কিন্তু হ্যাঁ, আমি কি নিজে কাজটা সৎভাবে করছি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, এটা যদি না, হ্যাঁ আমি চেষ্টা করেছি। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ আসলো, সৎভাবে কাজ করা। হোয়াট ইজ দিস অনেস্টি টু ইউ? মানে সৎভাবে কাজ করা মানে তুমি কি, তোমার কাছে কি অনেস্টি হচ্ছে? যেমন আমি না যখন থিয়েটার করতে গেছিলাম, আমি অনেক দিক থেকে পিছিয়ে ছিলাম। আমি নাচ গান করিনি, গান একবার শিখতে গেছিলাম, প্রথম দিন শুনে আমার টিচার বলেছিলেন তোমার গলাটা কেমন গো। তো আমি আর লজ্জায় যাইনি, সবাই হাসতো। আঁকা শিখতে গেছিলাম, এঁকেছি, এবারে গ্রীষ্মের দুপুর এঁকেছি। তো স্যার বলছেন যে এই বাছুরটা এরকম টিউবওয়েল থেকে জল খাচ্ছে কেন? এবার আমি বললাম এটা কুকুর ছাড়া আমি ভেবেছিলাম যে জল খাচ্ছে টিউবওয়েলের শুয়ে পড়া, তো এটাও আমার দ্বারা হবে না। নাচও করিনি কোনোদিন। তো আমি থিয়েটারে গিয়ে প্রথমে যেটা জোর দিতাম, আমি সব থেকে বেশি এফার্ট দেবো, আমার থেকে বেশিবার কেউ ডায়লগ পড়েনি, আমি সব থেকে বেশিবার প্র্যাকটিস করেছি মনে মনে, এইটার উপর জোর দিতাম। এইবার আপনি যেটা বললেন যে অনেস্টি কোনটা, হয়েছে মাঝখানে যখন থিয়েটার, আমি যখন টেলিভিশন করছি, থিয়েটারের স্টেজে ঢুকতে যাব, আমার না মনের মধ্যে একটা কাজ করছে, আমি কিন্তু অতবার প্র্যাকটিস করিনি এই জায়গাটা। আমি করতে পারতাম, কিন্তু আমার স্ক্রিন টাইম আমার ফোনে আমি আগের দিন দেখেছি 5 ঘন্টা প্রতিদিন হয়ে গেছে। এইটা আমায় হন্ট করছে, এবং এই হন্ট করছে আমি বুঝতে পারছি আমার মধ্যে একটা ইনকনফিডেন্স কাজ করছে যে আজ মনে হয় মানুষ আমায় নেবে না, কারণ আমি তো ফাঁকি মেরে এসেছি। আমার মনে হয় এই অনেস্ট, যেদিন আমি পুরো প্রস্তুত হয়ে গেছি না, স্টেজের মধ্যে 3rd বেল বেজেছে, আই এম রেয়ারিং টু গো, হোক শুরু, আজকে দেখবো, আজকে মজা হবে। আর যেদিন আমার নিজের মধ্যেই ফাঁকিটা রয়ে গেছে, আজকে না একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে, একটু চুপ, কথা বলবি না, এই সেই। তো এইটা মনে হয় আমাদের সবার মধ্যেই থাকে, এবং আমরা চাপা দেওয়ার চেষ্টা করি, ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু ও ঠিক ওই একটা মন কাজ করতে থাকে যে তুমি অনেস্ট নও ভাই, এবং সেটা আমরা অনেক চাপাবার চেষ্টা করি। ও তো এই বলেছিল, ও আমাকে সুযোগ দিল না, ও ডেকেছিল, টাকা মেরে দিল, আমার এই করলো। তো এটা আমার মনে হয়। দেবাশিসকে জিজ্ঞেস করি, ধরো একজন এই মুহূর্তে ধরো তুমি একটা ক্যারেক্টার করেছো, সেই ক্যারেক্টারটি খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে, সবাই বলছো, এবং তোমার একটা পোস্ট দেখলাম আজকে, খুব ইন্টারেস্টিং লাগলো পোস্ট, আজকেই বা কালকেই দেখলাম বোধহয়, রনিদার সঙ্গে প্রথমের একটা ছবিতে পেছনে 2019-এ জম্বিস্তান, হ্যাঁ, এবং সেখান থেকে আজকে একই পোস্টারে তোমারও ছবি, রনিদারও ছবি। ইট ইজ ভেরি, মানে আমার দেখে খুব ভালো লাগলো, বেশ সুন্দর একটা, মনে হলো একটা জার্নির একটা আর্ক আছে। বাট দ্য জার্নি তো সবসময় কন্টিনিউই হতে থাকবে, মানে এটা তো তোমার মানে শেষও না, শুরুও না, কিছুই নয়, এটা জাস্ট একটা স্টপ, তারপর আবার তোমার চলতে হবে। এই যে কন্টিনিউয়াসলি নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বটা চলতে থাকে, যে আমি কবে পাবো, আমি কি করব, আমাকে কি খুঁজে পাবে লোকে, আর তার সঙ্গে আই এম শিওর যে তোমার দুজনের মধ্যে সেলফ ডাউট তো থাকবেই। মানে তুমি যে কাজটা করতে এসছো সেখানে সেলফ ডাউট ইজ দ্য মানে প্রথম জিনিস, ওটা থাকবেই তোমার মধ্যে। এবার এই যে কন্টিনিউয়াস যে যুদ্ধটা, যে আমি কি পারবো, আমার কি হবে, এইটা কি চলে, মানে এটাকে কিভাবে হ্যান্ডেল করো তুমি, এবং তুমি দুজনকে আলাদা আলাদা জিজ্ঞেস করবো, তোমাকে আগে জিজ্ঞেস করবো। একদম চলে, তার কারণ আমি বলে রাখি, আমি তোমাকেও বলেছিলাম যখন ফোন করেছিলাম, যে অপরাজিত আমাকে অনেকটা বেশি মাইলেজ দিয়েছিল। ইনফ্যাক্ট আমার মনে আছে, আমি যখন বম্বেতে যখন ছবি করতে যাই, রিলিজ হয়নি তাই নাম করতে পারবো না, কে মেনন স্যার ছিলেন, তো সেখানে শিষ্য স্যার কে মেনন স্যারকে বলছেন, মালুম হ্যায় আপকো কন আয়া হ্যায়, সুব্রত মিত্র আয়া হ্যায়। তো এরকম ভাবে পরিচিতি হচ্ছে আমার, তো সেটা খুব মজা। কিন্তু আমি ভেবেছিলাম প্রচুর কাজ পাবো, আমার বিরাট ভেবেছিলাম আমি, একদম মানে আমি বললাম ওভার দ্য মুন চলে গেছিলাম। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি আর জিতুদা তো একদম মানে পুরো, জিতুদা ইজ সুপারস্টার, আর আমি তো রবি ঘোষ হয়ে স্টার, আর আমি তো রবি ঘোষ হয়ে যাবো, একদম মানে বিরাট এক্সপেকটেশন। কিন্তু তারপরে হঠাৎ করে যেন মনে হলো, ধপাচ করে এসে পড়লাম, এবং প্রায় 1 বছর 1.5 বছর কোনো কাজ নেই। মানে অপরাজিতর পরেও আমি খুব রেকগনাইজড একজন ডিরেক্টরের কাছ থেকে জাস্ট মানে কি বললো, মানে এক্সট্রা বা জুনিয়র আর্টিস্টের চরিত্রের অফার পেয়েছিলাম একটা ছবির জন্য, নাম করছি না। তখন খুব ভেঙে পড়েছিলাম, বিরাট ভাবে ভেঙে পড়েছিলাম, যে তাহলে কি হলো, মানে তুমি যে আর্টটার কথা বলছিলে, যে অপরাজিত, তারপরে মানে এই যে তুমি আর্টটার কথা বলছিলে, আবার তো আমাকে 0 থেকে শুরু করতে হবে। তো আমার কাছে আমি খুব যখন মানে কি বলবো, যখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, যখন আমি গান শুনি, বিকজ আমি মিউজিকে খুব বিশ্বাস করি, অনেকেই হয়তো শোনে, মানে আমি একা নই।
তো আমি মিউজিক শুনি এবং আমি আমার একজন আমার আমার খুব মানে ক্লোজ একজন স্যার আছে, তার নাম দেবাদিত্য মুখোপাধ্যায়, যিনি আমাকে একদম মানে ছোটবেলা থেকে, এতগুলো তো গুরুজনদের মাঝে আমি বড় হয়েছি, কিন্তু তাও মানে উনি আমাকে সাহিত্য পড়িয়েছেন, মানে ইংরেজি সাহিত্য পড়িয়েছেন, হলিউড দেখানো শিখিয়েছেন, সত্যজিৎ রায় ইত্যাদি, মানে সবকিছু ওনার হাত ধরেই আমার মানে ভালো ছবি খারাপ সবকিছু দেখানো ওনার। তো ওনাকে আমি মানে বলি যে মানে আমার একদম মানে মানে শেষ প্রান্তের দিকে চলে গেছি, জানি না কি হবে, মানে অভিনয়টা কন্টিনিউ করতে পারবো কিনা এরকম। তখন 1.5 বছর কাজ নেই, সবাই যা তা বলছে। আমার বাবা আমাকে বলেছিল যে তুই চলে যা, গিয়ে অমুক লোকের সাথে কনসাল্ট করে মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দিয়ে দেখ যদি কোনো কাজ, এবং আমি চলেও গেছিলাম আমার মনে আছে। তো সেই লোকটা দেখে তুমি কেন এসছো, কিন্তু আমি ওই জন্য বিশ্বাস করেছিলাম, যে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন কিছু না কিছু একটা আমি পাবই, কোনো না কোনো দিন। ঠিক যেমন 43 সেকেন্ড পেয়েছিলাম বাচ্চা শ্বশুরের, ঠিক যেরকম অপরাজিতা পেয়েছি, কোনো না কোনো দিন যদি এখন যদি বসার থাকে, যদি এখন যদি খারাপ সময় আসে, তো ঠিক আমি খুব মানে খুব বেশি পজিটিভ ভেবে নিই নিজে থেকেই আর কি। যদি খুব যদি খারাপ সময় আসে তাহলে সেটা আয়নার সামনে হবে। তো সে থেকে কিন্তু এলো মানে 2024-এ পারিয়া, আমি তথাদার কাছে মানে কি বলবো, যেখানেই তথাদা হয়তো দেখবে এটা অবশ্যই, তো আই এম ইনডেপ্টেড টু তথাদা ফর গিভিং মি পারিয়া আমার একটা মানে সার্ভাইভার আর কি। অর্পণ, তোমাকেও সেম প্রশ্নটা। এই যে একটা কন্টিনিউয়াসলি একটা যুদ্ধ নিজের সঙ্গে, ইন্টারনাল ফাইট, হাউ ইউ মানে কিভাবে নেভিগেট করো ওটাকে? মানে কি হয়, মানুষ হিসেবে তো মনে হয় যে একটা ন্যায় হবে আমার প্রতি, আমি যে এরকম করেছি এইটার পর, ও যেমন বললাম এবার আমি এটা পাবো। এটা যত আস্তে আস্তে বড় হচ্ছি, চারপাশ দেখছি, বুঝতে পারছি প্রকৃতিতে ন্যায় বলে কিছু নেই, এটা আমাদের মানুষদেরই কনসেপ্ট। একটা হরিণ শাবক জন্ম নিল, জাস্ট উঠে দাঁড়ালো, বাঘ নিয়ে চলে গেল। এটা কি ন্যায় হলো ভাই? কোন ন্যায়? এবার বাঘটা হলো ভাই খাবো না আমি, আমাকে তো মরে যাবো আমি। এবার আমরা এই কনসেপ্টটা তৈরি করেছি মানুষরা, সেই কনসেপ্টে ভাবছি যে পেয়েছি, ভালো করেছি, এবার আমার কাছে চরিত্র আসবে। কিন্তু আবার উল্টো দিকেও মানে আমাদের সোসাইটি এমন একটা জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে যেখানে এই ন্যায় প্রতিষ্ঠার জায়গাটা নেই, ঘেটে গেছে। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ঘেটে যাচ্ছে, আবার চেষ্টা করছি, ঘেটে যাচ্ছে। তো সেখানে আমার সত্যি কথা বলতে খুব একটা এক্সপেকটেশন নেই যে আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে যে দারুণ হবে, ভালো কিছু হবে। আবার আমি মনে মনে কিছুটা ডিট্যাচড, কারণ আমি অনেককে দেখেছি, অনেক মহিরুহকে দেখেছি, তারা দারুণ কাজ করেছেন। অনেক ইতিহাস বলছে এরা মানুষ আছেন যারা খুব ভালো ভালো কাজ করে, কিন্তু সেই নাম পাননি, সেই খ্যাতি পাননি। তো আমি আমার মতো করে চেষ্টা করব, কিন্তু না পেলে সেটা আর কি করা যাবে। তোমার কি মনে হয় যে মানুষ রেজাল্টের সঙ্গে বেশি অ্যাটাচড হয়ে যায়? খুবই। এবং সেটা কি খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে বলে, মানে এটা কি তুমি এই বয়সে এসে ডিড ইউ রিয়েলাইজ দিস? আমি খুবই আমার মনে হয়, কারণ ধরুন রাপ্পারায় হিট হয়ে গেল, সুপার হিট হয়ে গেল, নানান বিতর্কের মধ্যে দিয়ে সিনেমাটা বেরিয়েছে, নানান বিতর্ক হয়েছে। এবার যদি আমরা ধরেই নিই হিট হয়ে গেছে, চল সব হাঁটা দেখে নেব, তাহলে ভুল হবে। আমরা যদি না ভাবি যে কি কি ভুল করা হয়েছিল এই পুরো মেকিং প্রসেসটায়, বা আমি ব্যক্তি হিসেবে কি ভুল করেছিলাম, কোন দিকটা দেখিনি, ভাবিনি, আমার রিথিঙ্ক করা, কারণ না হলে দ্বিতীয়বারই মুখ থুবড়ে পড়বে। কারণ আপনি নির্দেশনা দিয়েছেন, আপনি জানেন যে ওরম ভাবে হয় না যে একটা হিট হয়ে গেছে, সেই ফর্মুলা মেনে আমি দ্বিতীয়টা বানাবো, দ্বিতীয়টাও মানুষের পছন্দ হবে, এটা হতে পারে না, কখনো সম্ভব না। শুধু তাই নয়, আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি, যেটা আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রিচও করি বিশ্বাস করার ক্ষেত্রে, নতুন অভিনেতা বলো, নতুন পরিচালক বলো, যখন কাজটা শেষ হয়ে যায় না, যখন কাজটা রিলিজ হয়ে যায়, ওইটুকু অবধি আমার নিজের দায়িত্ব। বাকিটা কিন্তু তারপর থেকে কিন্তু, যখন এই রিসেন্টলি আমিষ রিলিজ করার পরে কবে 1 মিলিয়ন হয়েছে, কবে তার 2 মিলিয়ন হয়েছে, কবে কে পোস্ট করেছে কি, আমার কোনো ইন্টারেস্ট নেই। কারণ আমি জানি আমার কাজটা হয়ে গেছে। একজন বিখ্যাত মানুষ আছে, পণ্ডিত কুমার বোস, তবলি, আমার লেজেন্ডারি তবলাবাদক, উনি বলেছিলেন যে আগে না খুব লোককে জিজ্ঞেস করতাম কিরম বাজালাম, বলছে যে আমি বললাম এখন, বলে এখন আর জিজ্ঞেস করি না। বললাম কেন? বলে আরে সব জায়গায় তো আমি নিজে জানি আমি কি বাজিয়েছি, লোকে কি বলবে সেটা যদি আমি যেদিন ভালো বাজিয়েছি সেদিন যদি লোকে এসে খারাপও বলে, তাতেও আমার কিছু যায় আসা উচিত না। আর যদি আমি খারাপ বাজিয়ে থাকি তাহলে যত লোকই ভালো বলুক, আমি তো ভেতরে জানি আমি কি বাজিয়েছি। সো আমার জন্য এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, মানে লাইফ লেসন হয়ে গেছে আর কি। আমার মনে হয় যে কোনো, আজকেই আরেকটা পডকাস্ট সকালে ছিল, সেখানেও এই নিয়ে কথা হচ্ছিল যে
এই যে কোনো আর্টের প্র্যাকটিস যদি করতে হয় তাহলে একটা ইন্টারনাল ফাইট কিন্তু ওটা কিন্তু তোমার পার্ট হয়ে সারা জীবন থেকে যাবে, ওটা কোনোদিন যাবে না। অ্যান্ড সবচেয়ে মজা হলো জবে থেকে তুমি ওই ফাইটটা থেকে আনন্দ নেওয়া শুরু করবে, তবে থেকে ইউ আর অ্যাকচুয়ালি অন দ্য রাইট পাথ। এটা আমি এতদিনের আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং তাতে আমি এটা বুঝেছি। আমার খালি মনে হয় যে আমরা অভিনেতার, আপনি কথাটা তুললেন বলে, আসলে ছোট থেকে তো অভিনেতাদের যারা আমরা দেখেছি আইকন বলা হয়েছে, দেখেছি বড় গাড়ি থেকে নামছে, এরম স্যুট পরছে, এই চশমা, এই সেই, মানে আপনি বিলিয়নেরদের ধরুন, আমি স্টিভ জবসের দেখেছি ইন্টারভিউ, ইয়ন মাস্কে দিয়ে একটা কালো গেঞ্জি পরে আসছে, চলে যাচ্ছে একদম। কিন্তু অভিনেতাদের সাথে যেগুলো এই অ্যাসোসিয়েশন গুলো হয়ে গেছে, আমরা কোথাও মনের মধ্যে না, আমি যতই বলি রাতে ঘুমোতে যাওয়ার মনে হয় যে এরম গাড়ি থেকে নামলে ভালো হতো, ওরম হতো, এইগুলো না ঢুকে গেছে। অনেক ফটোগ্রাফার এগিয়ে এলে ভালো হতো। হ্যাঁ, এই আনুষঙ্গিক ব্যাপারগুলো আমাদের ঢুকে গেছে, আর যেই ওটা আমি পাচ্ছি না আমার মধ্যে ডাউট হতে শুরু করছে যে আমি কি ঠিক পথে আছি, এইভাবেই কি হবে নাকি অন্য কিছু করতে হবে। তো এটা একটা অদ্ভুত, মানে আমি জানি না অভিনেতাদেরই হয়তো এটা বেশি হয় এই ডাউটটা। এটা আমার ক্ষেত্রেও কিছুটা হয়েছে। আমরা বর্ধমানে একটা জায়গায়, এটা বললে অর্পণদা খুব হাসে, আমরা বর্ধমানে একটা জায়গায় প্রমোশন করতে গেছিলাম, রাপ্পার। তো সেখানে প্রায় অর্পণদার প্রচুর ফ্যান ফলোয়ার্স, মানে যেই তো অর্পণদা টেলিভিশন করেছে এবং টেলিভিশনের একটা বিপুল, অর্পণের এমনিও প্রচুর ফিমেল ফ্যান ফলোয়ার্স। আর একটা অর্পণদার সেটা আমি রিসেন্টলি জানতে পেরেছি। হ্যাঁ, মানে অর্পণদার একটা হ্যাশট্যাগ আছে বাংলার ক্রাশ। হ্যাঁ, তো মানে ওখানে প্রায় ছেলেমেয়েরা মানে বিরাট ভাবে। এবার সেখানে গিয়ে আমার কোনো একটা জায়গায়, মানে আমি অর্পণদাকে গাড়িতে আস্তে আস্তে বলছিল যে অর্পণদা জানো তোমাকে একটা সত্যি কথা বলবো, যে আমার না খুব মানে কেমন লাগছিল। কেন, কি লাগছে? জানো তো আমাকে না কেউ চিনতে পারলো না, কেউ মানে কেউ একটা এগিয়ে এলো না, ঠিক আছে, মানে কেউ কিছু করলো না, মানে কিছুই, মানে তার মানে আমি কোনো একটা জায়গায় মানে কোয়েশ্চেন আমি আজকে যে মানে বুঝলাম, মানে খুব স্বাভাবিক ব্যাপারটা হওয়া। কিন্তু অ্যাক্টরের জার্নিটা কোথায় জানো, যেদিন আর এইটা ম্যাটার করবে না, সেদিন তুমি মানে সেদিন তোমার আর চাপ হবে না। যেদিন এটা, যতদিন এটা ম্যাটার করবে তোমার জন্য, না পেলে অসুবিধা হবে, ততদিন প্রবলেম আছে। যদি অসুবিধাটা বন্ধ হয়ে যায় তাহলে দেখবে। আর ব্যাপারটা কি বলতো, আমাদের না চাওয়া অনেক, বাট দেওয়ার চেয়ে চাওয়া বেশি। আমরা যা দিই তার অনুযায়ী চাই কি, যদি এইটা ব্যালেন্সটা ঠিক থাকে না, দেওয়ার দিকটা বেশি থাকে আর চাওয়ার দিকটা কম থাকে, উইল লিভ ইন এ বেটার সিচুয়েশন। অনেক বেশি মানে ঝাড়া হাত পা থাকা যায় আর কি। সো আমার মনে হয় তোমাদের সঙ্গে একটা মানে অদ্ভুত আড্ডা হলো, যে আড্ডাটা আমি এখন অবধি আমার পডকাস্টে কোনোদিন হয়নি, যে তোমাদের একটা অন্যই পার্সপেক্টিভ পাওয়া গেল, যেটা একটা অন্যরকম আলোচনা, যেটা আমার মনে হয় সবসময় করতে চাই। তা আমার মনে হয় এইবার আমরা একটুখানি ডিরেক্টর সাহেবকে যদি নিয়ে আসতে পারি আমাদের আলোচনাটার মধ্যে, তাহলে সেটা বেশ মজা হয়। তাহলে অর্পণ থাক, তাহলে দেবাশিস তোমার এই অবধি তোমার সঙ্গে কথা হলো, তারপর আমরা ডিরেক্টরের সঙ্গে কথা বলি। চলো আবার দেখা হচ্ছে কোনো একটা অন্য পডকাস্টে। অবশ্যই, ধন্যবাদ। সো আমাদের সঙ্গে একজন গেস্ট এই প্রথমবার সোল কানেকশন পডকাস্টে হলো। ইতিহাসে অনেক কিছুই হয়, এইবার আজকেও প্রথমবার হলো যে একজন গেস্ট পরিবর্তিত হয়ে আরেকজন গেস্ট এলেন। উনি মানে কোনো একটা কারণে একটু দেরিতে পৌঁছেছেন, সেই কারণে আমরা ভাবলাম যে তাহলে এরকমও তো করাই যায় বিষয়টা। প্রথমত ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমাদের সঙ্গে আছেন রাপ্পারায় fullstop.com, না তাই তো ঠিকই বললাম, রাপ্পারায় fullstop.com ছবির পরিচালক ধীমান বর্মন, এবং আপনি প্রযোজকও বটে ছবিটার। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। আপনি বোধহয় একটু অন্য কাজে একটা আটকে গেছিলেন। আমি গেছিলাম, আমার একটা কোর্স চলছে IIM ক্যালকাটায়। আচ্ছা, তো ওটা শেষ হলো, আমি যখন বেরিয়ে, মানে আপনি পড়ান না পড়েন? আমি জাস্ট একটা কোর্স করছি, সার্টিফিকেশন। ও আচ্ছা, বাহ, MBA। আচ্ছা, তো আপনি এই পরিচালনায় কিভাবে এলেন? অ্যাক্সিডেন্টালি। যদিও আমি ডিরেকশন এসব আমি মানে স্কুলে গিয়েছি, ডিরেকশন ফিল্ম স্কুলে আমি ডিপ্লোমা করেছি আউটসাইড ইন ইন্ডিয়া, তো জাস্ট থিওরিটিক্যালি করেছি। এখানে আমি এসেছি, আই কেম অ্যাজ অ্যান ইনভেস্টর প্রথমে, দেন ই বিকেম প্রডিউসার, তারপরে কো প্রডিউসার, তারপরে এই ছবিটা নিয়ে, তারপরে সিচুয়েশন চেঞ্জড, আমাকে বাধ্য হয়ে আসতে হলো। আচ্ছা, সো ইনিশিয়ালি আমার ইন্টেনশন ছিল না, যেহেতু আমি সবসময় থাকি না কলকাতায়। তো ইউ ওয়ান্টেড টু প্রডিউস? I wanted to make a film. আচ্ছা, বেশ। So one way to enter as an investor and producer, co-producer. বেশ।
তো সেটা নিয়ে আমি সেই জন্য আই স্টার্টেড ইন ডুইং রিসার্চ, তারপরে সেই করতে করতেই আনন্দ পাবলিশার্সের বইগুলো পড়া, কমিক্স পড়া, সেখান থেকে fullstop.com সুযোগ বাবুর কমিক্সগুলোকে পড়া, সেগুলোকে আনা। Then I kind of decided that okay, we should make a film on this topic. এইটা কেন হলো, এই মানে এই টপিকটা কেন চুজ করলেন? এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেক তো বই আছে, অনেক কমিক আছে, হোয়াই দিস? প্রথম কথা হলো যে আমাদের I wanted to make something interesting in the genre called thriller adventure. আমাদের অনেক ডিটেকটিভ স্টোরি হয়েছে, I wanted to consciously avoid that topic. আমি চেয়েছিলাম যে একটা জনরা, যেই জনরাতে স্পাইডারম্যান হয়েছিল বা সোনার কেল্লা, এটা আই ওয়ান্ট হাউ টু মেক আ ফিল্ম ইন দ্যাট জনরা, অ্যাডভেঞ্চার। তো সেটা মাথায় রেখে মানে লিটারেচার সার্ভে অ্যান্ড রিসার্চ শুরু হওয়া, অ্যান্ড তারপরে কমিক্স দেখা শুরু করলাম। ইট হেল্প মি ইন মেনি ওয়েজ। যখন কমিক্স পড়ছি দেখছি যে কমিক্সটা শর্ট অ্যান্ড ইউ ক্যান রিড লট মেনি কমিক্স ইন শর্ট টাইম, অ্যান্ড অলসো একটা স্টোরি বোর্ড সামনে থেকে যায়, একটা পার্শিয়াল স্টোরি বোর্ড, সো ভিজুয়ালাইজ করতে ইজি হয়ে যায়। তো সেখান থেকে আরো মানে মোটিভেটেড হলাম দিস কমিকের। তারপর একটু দেখলাম যে সুযোগ বাবুর অনেক ফ্যান ফলোয়িং আছে, সো পিপল আর অ্যাওয়ার অফ দিস ক্যারেক্টার, আর আমিও সেরকমই ক্যারেক্টার খুঁজছিলাম, একটা সিম্পল গাই who has some adventurous journey stories. So it kind of aligned properly. আপনার বড় হওয়া কোথায়? কলকাতাতেই? না, আমি বড় হয়েছি আসামে। আসামে? হ্যাঁ। আচ্ছা, তারপরে তার পরবর্তী জীবন? আমি কলকাতায় কোনোদিন থাকিনি। তার পরবর্তী জীবন কোথায়? আমি আসামে হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছি, +12। তারপরে I went to IIT মুম্বাই। IIT মুম্বাই? হ্যাঁ। বাবা, আচ্ছা। তারপরে আমি বাইরে ইউএসএ গিয়ে পড়াশোনা করি, মাস্টার্স পিএইচডি। আচ্ছা। তারপরে ওখান থেকে আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা। বাট ওখানে যাওয়ার পর আই স্টার্টেড ফোকাসিং অন গোয়িং থ্রু মানে বাংলা মুভিজ। তার মানে প্রবাসী বাঙালি হয়ে যেই নস্টালজিয়া সবাই ভোগে, আপনিও তাতে ভুগে মনে হচ্ছে যে বাংলার সঙ্গে আমার কানেকশন চলে যাচ্ছে, সেইখান থেকে আমি সিনেমা বাঁধেছি, তাই তো? কিছুটা definitely was there. But since by profession I'm an engineer, so আমাকে জিনিস বানাতে ভালো লাগে। So if you look at movie, it is a product, right? So and ওখানে যখন গেলাম তখন অনেক মুভি দেখছি, ভাবলাম যে maybe I should do something in this field. ইঞ্জিনিয়ারদের এই পোকাটা এত বেশি থাকে কেন বলুন তো? এটা বাই ট্রেনিং, আর কিছুটা অনেকের বাই, সবার থাকে না। আমিও কিন্তু আইটি, হ্যাঁ দেখেছি। এবার আমার কেন যাই না, আমি দেখেছি বেশিরভাগ আমার অনেক পরিচিত, এই পডকাস্টে পেয়েছি প্রচুর মানুষকে যারা ইঞ্জিনিয়ার অথচ তারা অন্য কাজ করছে। তো এটা কি ওই ট্রেনিং এ কি থাকে? আরেকটা জিনিস হয় যে ইঞ্জিনিয়ারদের একটু বেশি সময় পাওয়া যায়, ফ্রি টাইম। সো আনলাইক মেডিকেল প্র্যাকটিশনার্স, তাই না, বা অন্য ফিল্ডে, আর মনে হয় ইঞ্জিনিয়ার্সদের একটু বেশি সময় পাওয়া যায় হাতে থাকে, অ্যান্ড দে ওয়ান্ট টু ইউটিলাইজ ইট টু সামথিং ক্রিয়েটিভ, প্রোডাক্টিভ। আর আইআইটি থেকে যারা বেরিয়েছে এরকম প্রচুর মানুষ সারা ইন্ডিয়াতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করছে, স্পেসিফিক্যালি বলছি। তো আইআইটিতে কি কালচারাল জিনিসটাকে খুব বেশি করা হয়, পুশ করা হয়? সেটা আপনার সময়ও হয়েছে? আমার সময় হয়েছিল। ইনফ্যাক্ট আপনি যদি আইআইটি ক্যাম্পাসে যান, ইউ উইল সি স্টুডেন্টস সবকিছু করছে পড়াশোনা ছাড়া। আইআইটিতে মানে ইন জেনারেল স্পোর্টস, একাডেমিক্স, জিম, বাট দে অলসো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অলসো ডু স্টাডিজ, রিসার্চ। সো আমি দেখেছি এক্সট্রা কারিকুলার খুব করে, they get involved into. তো আপনি যখন ছোটবেলা থেকে বড় হচ্ছিলেন, ইঞ্জিনিয়ার আইআইটি ক্র্যাক করা তো খুব একটা সোজা নয়। এবার তার মানে তো খুবই ভালো পড়াশোনা ছিলেন, পড়াশোনাটা খুব মন দিয়ে করেছেন। সেই সময় কখনো কি মাথায় কোনো সময় ছিল যে আমি আমার সিনেমার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে বা কোনোদিন করবো, এটা কি ছিল? ছিল, মানে তখন তো আমাদের রিসোর্সেস কম ছিল দেখার। তো যতদূর পেরেছি দূরদর্শন এবং ভিসিআর দেখতাম। তখন যেহেতু আমি আসামি ছিলাম, তখন আই অলসো গট এক্সপোজ টু আসামিস মুভিজ, আসামিস কালচার। তো ওটা একটা ছিল। তাছাড়া বাংলা কন্টেন্ট তো দেখতাম টিভিতে, যতটা পাওয়া যেত টিভিতে, এবং বই পড়ে যতটা পাওয়া যেত। সো এইটুকুই, এর বেশি
যতটা হয় আর কি। কিন্তু কোনোদিন এটা ভেবেছিলেন যে আজকের এই পয়েন্টটায় আসবেন যে আপনি ইউ উইল বি মেকিং এ ফিল্ম? তখন ছিল না, বাট আই হ্যাড লাভ ফর কমিক্স, যেটা অনেকেরই হয় ছোটবেলায়। হ্যাঁ, বাটন দিকে হাদা বোদা পড়তে তো অ্যাজ ইউ গ্রো মানে ইউ লার্ন, মানে দেখছেন যে পিপল আর মেকিং প্রোডাক্টস, মুভিজ, মিউজিক, অ্যান্ড দেন আমি ওখানে গিয়ে কিছু শিখলাম। went to film schools to learn about production, filmmaking, কিছু আইডিয়া হলো। তো তারপরে ভাবলাম না, মেবি আই শুড পুট দ্য নলেজ ইনটু প্র্যাকটিস। বেশ, তো এভাবে গ্র্যাজুয়ালি হতে থাকলো আর কি। একটা এই ফিল্ম স্কুল থেকে ফিল্ম পড়াশোনা করা, যেমন আইআইটি থেকে আপনি পড়ার পর যখন প্রোডাক্ট বানাতে চান, ডিরেক্ট ফিজিক্যাল প্রোডাক্ট, মানে একটা পড়াশোনা হয়, আরেকটা হলো মানে যেটা প্র্যাকটিক্যাল জায়গা হয়। সিনেমার ক্ষেত্রে পড়াশোনা একরকম আর প্র্যাকটিক্যাল সিনারিও সম্পূর্ণ আলাদা, এবং সেটা কলকাতায় বিভিন্ন রকম প্যারামিটার্স একসাথে ওয়ার্ক করলে একটা ছবি হয়। তো সেইটার এক্সপিরিয়েন্সটা কীরকম হলো? I think it's a very unique and learning experience. And এটা যেটা এক্সপিরিয়েন্স হলো, it cannot be learned in any school. সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। It cannot be learned. হ্যাঁ, মানে আমি বলবো যে ভেরি, মানে আমি তো সবাইকে বলি যে আফটার মানে এই প্রোডাকশনটা করার পর আমি বলতে পারি যে আই হ্যাভ হ্যান্ডেলড so many error cases in life also. I can be a good manager now. Particularly so many people, বিভিন্ন স্তরের লোকের সঙ্গে। So it learned not only filmmaking, এবং অন্য জিনিস আমাকে অনেক কিছু শিখিয়েছে, জীবনের শিক্ষা শিখিয়ে দিয়েছে, এখনো শিখছি আর কি। It's a very challenging job, being a producer and a director. And আমি ভেবেছিলাম যে ইজি হবে, বাট এতটা ইজি নয়। And আমি বলবো যে I had no plans. Only plan I had is that I would adapt. Actually intuition ছিল, so every পদে I have to adapt. কি ঠিক আছে, and হয়ে গেছে এবার করতে করতে। I just never gave up. হ্যাঁ, কিন্তু ট্রেলারটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে ইট ইজ এ ফার্স্ট, মানে তো আপনি ফার্স্ট টাইম কোনো কিছু একটা করেছেন, মানে ইট ইজ লুকিং ভেরি ভেরি মানে এক্সাইটিং, এবং লোকজনের খুব পছন্দ হচ্ছে ট্রেলার। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এই যে কৃতিত্ব আছে বাকি লোকদের, মানে I had to adapt to something different strategy. এটা নয় যে আমি মানে ওরা বলতে পারবে যে I had to do a lot of experiments, যেটা সবাই করে না। ওরা বলে যে একটা সিন নেওয়া, লাইটিং, মানে I kind of went with that flow, that আমি ভালো লাগছে না তো I'll not just give up. Let me try a little bit more. Let me absorb the failures and let's try a little bit more. এটা আমি যত পারা যায় ফিনান্সিয়ালি অ্যান্ড টাইম ওয়াইজ করেছি। So I think that's the key, that I tried almost different options to get the best out of everybody. অর্পণ, তোমার কাজ করার এক্সপিরিয়েন্সে মনে হয়েছিল যে মানে এই যে পুরো ঘটনাটা ঘটলো, উনি যেভাবে করেছেন পুরোটা, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? আমি প্রথম দিন যখন গেলাম, একটি সিন ছিল যেখানে আমি সিঁড়ি দিয়ে নামবো, খবরের কাগজ পড়বো, আমাকে ব্রেকফাস্ট দেবে, আমি ডিমটা কেটে খাবো, একটু কফি খাবো, ফোন আসবে, আমি চলে যাবো। তো আমি এটা করলাম, 2-3 টেক লেগেছিল। তো হওয়ার পর সবাই দেখি হাততালি দিচ্ছে। আমি বলছি এত ভালো ডিম খাওয়ার অ্যাক্টিং করেছি যে হাততালি পড়ছে। তো ওরা বললো না, এর আগে এই সিনটা অনেকবার হয়েছিল, কিন্তু ডিরেক্টরের কিছুতেই পছন্দ হয়নি। ও আচ্ছা। এবং আমি আস্তে আস্তে দেখলাম যে আমাদের এখানে যেমন আছে কি, ঠিক আছে চলো হয়ে গেছে সিন, 8টা সিন করতে, 9টা সিন করতে হবে। এবার যেহেতু আমি প্রিপারেশনের টাইমটা কম পেয়েছিলাম, ধীমানদা কিন্তু ওই রাশটা আমায় কখনো করেননি। চলো এক্ষুনি তোমায় 2টো সিন করে নিতে হবে, 3টে সিন। ওনার কাছে টাইম ছিল, উনি টাইম দিয়েছেন আমায়, 7টা টেক, 8টা টেক। এবার আমাদের কি হয়েছে, বডিতে বসে গেছে, 2-3টে চল ভাই পরের সিন যাই। কিছু সময় আমার প্রথম দিকে বিরক্ত লাগছে, আবার কি এর মধ্যে চেঞ্জ হবে, পারি না ভাই আমি এর চেয়ে বেশি অ্যাক্টিং। এবার এই হতে হতে একদিন আমার মনে আছে, আমার বাড়ির সিন চলছিল, একটা সিন এরকম আমি কম্পিউটারের জিনিস আপলোড করে কফি কাপ হাতে আমি বেরিয়ে যাব। তা হলো যেরকম বলেছিলেন, কথা ছিল, করলাম। উনি বললেন না হয়নি অর্পণ বলে, উনি আমার কফি কাপের এই যে হাতটা এরম থাকা যায়, একটা আঙুল না এরকম ভাবে একটা অদ্ভুত হয়েছিল আর কি। তো উনি বললেন যে এটা ভালো লাগছে না।
তুমি দেখো এই দুটো হাত এরম থাকুক, এইটা ভালো লাগছে। আমি ওই মোমেন্টে প্রথম রিয়েলাইজ করলাম যে উনি কিভাবে একটা ফ্রেমকে দেখছেন, কতটা ডিটেলে দেখছেন। হ্যাঁ, 99% কেসেসে বাংলায়, কারণ অনেক চাপ থাকে, আপনি অনেক চাপ থাকে, সত্যিই থাকে। এই একটা আঙুল আমার কি বেরিয়ে আছে তার জন্য কেউ শটটা কাটতো না। ঠিক ঠিক। তখন আমি না ব্যাপারটার সাথে একাত্ম হয়ে গেলাম যে ওনার যখন বারবার শট নিতে প্রবলেম নেই, উনি অ্যাজ এন ইনভেস্টর, প্রডিউসার, ডিরেক্টর যখন পুশ করছে, আমার কি আছে, আমার তো এটা কাজ, 30 বার বললাম 30 বার করা উচিত। ঠিক ঠিক। সেই থেকে আমার মাইন্ডসেটটা আস্তে আস্তে পরিবর্তন, এবং সেটা তোমারও একটা লার্নিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স। পরে আমি আপনার পডকাস্টেই শুনেছিলাম, সোহম সম্ভবত বলেছিল যে প্রীতি বলে একটা ডাক 40 বার না 42 বার টেক হয়েছে। একদম। তখন আমি বললাম ফাইন, তাহলে শাহিদ কাপুর যদি 42 বার টেক দিতে পারে, হু অ্যাম আই? একদমই তাই। আর আমার মনে হয় যে একজন ডিরেক্টরের যদি এই ভিশনটা ক্লিয়ার থাকে যে হোয়াট এক্স্যাক্টলি আই ওয়ান্ট, তাহলে তো বাকিটা অনেক বেশি স্মুথ এমনি হয়ে যায়। এবং ওয়ান্টের জায়গা থেকে বলি, উনি কিন্তু একবার আমার সামনে দাবি করেননি যে উনি বলেছিলেন যে আমি খুঁজছি। ও, এটাও আরেকটা খুবই অনেস্ট অ্যাপ্রোচ। এবং সেজন্য একটা ফ্রেম পছন্দ হয়নি, উনি ফ্রেম আবার পুরো ঘুরিয়েছেন, যে লাইট চেঞ্জ করে আবার পুরো ফ্রেম ঘোরানো হোক, আমি এরকমই চাই। তো এইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, যেটা কলকাতায় হওয়ার কথা নয় আমাদের স্ট্রাকচারে। এবং উনি যে বললেন গিভ আপ করেননি, প্রচুর প্রতিকূলতা এসছে। মানে আমি যেহেতু এটার ওই সময় থেকে দেখতে, আর আগেও নিশ্চয়ই এসছে, মানে অন্য কেউ হলে গিভ আপ করে দিত। এবং আমাদের এই পুরো কলকাতার ফিল্ম মেকিং এর যে প্রসেসটার মধ্যে কত ফ্লজ আছে, আপনি যে বললেন রেজাল্ট ওরিয়েন্টেড আমরা ভাবি, সেই ফ্লজ গুলো উঠে এসেছে বারবার, যে আমাদের স্ট্রাকচারটার মধ্যে কত ফ্লজ আছে, আমি সেগুলো নিজে আইডেন্টিফাই করতে পেরেছি। একজন নতুন প্রডিউসার ডিরেক্টর হিসেবে কি কি উনি ফেস করেছেন, মানে ওইটা নিয়েই একটা আবার নতুন সিনেমা হয়ে যেতে পারে। তো গুড, মানে এখন এটা রিলিজ করতে যাচ্ছে, এটা সত্যি খুব আমাদের পক্ষে একটা ইমোশনাল জার্নি। এই এই ক্যারেক্টারটা যখন দেখেছিলেন, মানে ভেবেছিলেন ক্যারেক্টারটায় আপনার ভিজুয়াল ওয়াইজ যেটা আপনি দেখতে পেয়েছিলেন, আপনি কি সেটাই ফাইনালি মানে এই জন্যই কি এই স্ট্রাগলটা, যে ওটাই আমি দেখতে চাই বলেই এতবার এত কিছু করা? আমি সেটা বলবো না, মানে কমিক বইয়ে একরকম করে ক্যারেক্টারটা আছে, আর হুবহু মানে করা মুশকিল, কারণ দুটো মিডিয়াম প্রথম আলাদা, একদমই, আর দুটো পার্সন আলাদা। ঠিক। তো এটা আমাকে একটু অ্যাডাপ্ট করতে হয়েছে। তো আমার লক্ষ্য ছিল যে আই উইল অ্যাটলিস্ট কিপ দ্য স্পিরিট অফ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য বেসিক ট্রেটস। তারপরে গল্পটা একটু সামান্য চেঞ্জ আছে। তো আমি বলবো যে তাছাড়া কমিক্সের লজিক আর মুভির লজিক আলাদা হয়। সো এটা আমি সবাইকে বলতে চাই আর কি, যে কমিক্স হয়তো রাপ্পা এলো আফটার ইন্টারভেল, তবুও কমিক্সটা উইল ওয়ার্ক, ঠিক। বাট মুভিতে আমাকে প্লাস মুভিতে রাপ্পাকে একটা এস্টাবলিশ করতে হচ্ছে, যেহেতু এটা প্রথম ছবি। সো সেখানে একটা চ্যালেঞ্জ, হাউ টু ইন্ট্রোডিউস এভরি ক্যারেক্টার লজিক্যালি, ইভেন ফর নন ফ্যান্স যারা পড়েনি, তো সেটা একটা চ্যালেঞ্জ। তো এটা করতে গিয়ে কিছুটা চেঞ্জ আনতে হয়েছে ইন দ্য ক্যারেক্টার ইমাজিনারি, মানে যেভাবে দেখেছি আর কি। তারপরে আরো অনেকগুলো গাইডলাইন্স ছিল যে আই ওয়ান্ট টু মেক এ সুপার হিরো, মানে সুপার হিরো উইথ আ নন ম্যাজিক্যাল পাওয়ার্স, আ সিম্পল গাই বিকামিং সুপার হিরো। তো ওটা একটা এনেছিলাম কনস্ট্রেন্ট, রিকোয়ারমেন্ট ছিল। তারপরে আই ওয়ান্টেড টু মেক কলকাতা লুক লিটল ফিউচারিস্টিক, মানে যেটা আছে সেটা না, একটু সারিয়াল ব্যাপার আনতে চেয়েছিলাম, so that you can play with the characters and the kind of look and feel. তো এর জন্য আর কি এটা কিছুটা ইম্প্রোভাইজ করতে হয়েছে as went along, মানে আর হুবহু কমিক্সের মতো নয়, একটা ভিশন ছিল যে ক্যারেক্টারটা এভাবে ইভলভ হবে, বাট মানে অর্পণ আসার পর ওটাকে একটু রিভাইজ করতে হয়েছে। যেমন কারোর পার্সোনালিটির মধ্যে কমিক ইজিলি চলে আসে, সামবডি ইজ মোর কি বলবো অ্যাকশন ওরিয়েন্টেড, ফিজিক্যালি অ্যাজাইল, তো ওটা মাথায় রাখতে হয় যে ওয়েদার হি ক্যান ভয়েসের মধ্যে কমিক টাইমিংটা আছে কিনা, বা থ্রিলার টাইমিংটা, বা সিরিয়াসনেস, এইসব দেখে একটু ইম্প্রোভাইজ করতে হয়। তো আই কেপ্ট, মানে নিজেকে ওপেন রেখেছিলাম আর কি। একটা জিনিস বলুন, যখন আপনি এটা ভাবছেন যে আমি এর একটা ছবি বানাচ্ছি, একটা তো জিনিস মাথায় থাকে যে দর্শক এটাকে কিভাবে নেবে, বা দর্শকের কাছে পৌঁছানোর একটা
জায়গা থাকে। তো যখন আপনি বানাচ্ছিলেন তখন কি আপনার মাথায় কিছু ছিল, নাকি আপনি জাস্ট আপনার মতো করে ছবিটা বানিয়ে গেছেন? আমি দেখুন, আমি অনেকগুলো জিনিস, কিছু জিনিস ছিল দর্শকের ফিডব্যাক, আমি যেটা পড়ি ফ্রম ডিফারেন্ট সোর্সেস, অনলাইন, পেপার, ম্যাগাজিন, ওটা একটা মাথায় সাবকনসিয়াসলি ছিল। আর দ্বিতীয়, বাট মেইনলি ছিল যে হোয়াট আমি কি নিজে দেখতে চাই, আর যেটা হচ্ছে না, মানে হচ্ছে না ইন দ্য সেন্স দ্যাট লোকে বানাচ্ছে না কেন, কেন স্পাইডারম্যানের মতন ছবি বানাচ্ছে না, কেন সোনার কিল্লার মতন ছবি বানাচ্ছে না, ওই জনরে, ওই থিমে, ওই অ্যাপ্রোচে বানাচ্ছে না কেন, সেটা একটা মাথায় ছিল যে বিকজ আই এনজয় ওয়াচিং দোজ কাইন্ড অফ মুভিজ। মানে আপনি ওই ছবিটা বানাতে চেয়েছেন যে ছবিটা আপনি দেখতে চান? কিছুটা ছিল। আর হ্যাঁ, সেটা সবাই, সেটা একটা প্রাইম, আমি বলবো যে একটা মোটিভেশন ছিল যে আমি দেখতে চাই কি। তারপরে আস্তে আস্তে আমি দর্শকের মানে দর্শক কি চায়, দেখতে চায়, সেটাও আমি একটু দেখলাম যে ওরাও সবাই দেখছে, সবাই থ্রিলার পছন্দ করে, তো একটু সব থাকে মাথায় সাবকনসিয়াসলি, বাট প্রাইমারিলি আমি কি দেখতে চাইছি সেটা মাথায় ছিল মোস্টলি। বা দর্শক বাংলায় যে সিনেমা ইন্ডাস্ট্রির এই মুহূর্তের যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে যখন আপনি এটা বানাচ্ছেন, যখন আপনি এতটা মানে আপনি তো রীতিমতো পুশ করে বানিয়েছেন সব বাউন্ডারিজ, যতটুকু কথা শুনে বুঝলাম, তো তখন কোথাও মনে হয়নি যে মানে মোটিভেশনটা কি ছিল আপনার, এই যে এত কিছু পুশ করেও আপনি এটা আজকে এই আমরা কথা বলছি রিলিজ 5 তারিখ, এই এত দূর অব্দি আসার মোটিভেশনটা কি ছিল, প্রধান মোটিভেশনটা কি ছিল? আমার মোটিভেশন হলো যে ইফ ইউ স্টার্ট সামথিং ফিনিশ ইট, এটাই, মানে ইটস লাইক জব, মানে অর্ধেক ছেড়ে কি করবো, আই হ্যাড এ ভিশন, ওটা নিয়ে একটা কাজ শুরু করেছি, লেটস ফিনিশ ইট, এটার সঙ্গে অনেক লোক যুক্ত আছে, আমি শুধু মানে এটি শেষ হয় প্রপারলি, many actors, many crew members will get benefited. ওটা একটা মোটিভেশন দ্যাট ইউ আর থিঙ্কিং নট অনলি অ্যাবাউট ইউর সেলফ, মানে প্রফেশনালি, তো ওটা একটা মোটিভেশন বলবো না, একটা রেসপন্সিবিলিটি। আর আদারওয়াইজ আই হ্যাভ ওয়ান সিম্পল প্রিন্সিপল, স্টার্ট সামথিং, ফিনিশ ইট, যতটা সম্ভব হয়, মানে হিউম্যানলি পসিবল, বাস এটাই। আই এম নট হেয়ার টু প্রুভ এনিথিং যে আমি ভালো বা খারাপ, আই এম পুশিং বাউন্ডারিজ, জাস্ট ফিনিশ হোয়াট ইউ স্টার্ট। বেশ, হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম, মানে এই ছবিটা থেকে কোনো এক্সপেকটেশন আছে আপনার, যে অবভিয়াসলি এক্সপেকটেশন হলো সবাই দেখবে, সেটার বাইরে হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম দিস ফিল্ম? এক্সপেক্ট হয় যে অফকোর্স ইট ওয়াজ আ লার্নিং এক্সপিরিয়েন্স আমার জন্য, অ্যান্ড হোপফুলি যে ইট উইল গিভ মি আ মোর কনফিডেন্স, মোটিভেশন টু ডু সামথিং নেক্সট অ্যালং সিমিলার লাইন্স, এটা আমার থেকে নিজের থেকে এক্সপেকটেশন। অ্যান্ড যদি লোকের ভালো লাগে, হোপফুলি দে উইল সাপোর্ট আস and probably support others যারা একটু অ্যাসোসিয়েটেড, ওদের কাজকে দেখা, ওদেরকে সাপোর্ট করা। অ্যান্ড আমি বলবো যে এই দুটো এক্সপেকটেশন, আর বলবো যে পিপল শুড কাম অ্যান্ড ওয়াচ দিস মুভি উইথ ওপেন মাইন্ড, তাই না, এটাই বলবো, আমার আর বেশি ইয়ে নেই কিছু এক্সপেকটেশন। অর্পণ, তোমাকে জিজ্ঞেস করি, ও মানে এখন এই মুহূর্তে কি তোমার মনে হয় যে একটা স্পেস তৈরি হয়েছে যেখানে নন স্টারার ফিল্মসও লোকে অ্যাকসেপ্ট করার মতো জায়গা, মানে আমি বলছি নন স্টারার বলতে বড় বিখ্যাত কেউ না, মানে দেবজিৎ, বুম্বাদা, এই সমস্ত যে কজন বড় স্টার আছে তাদের বাইরে এই যে একটা অন্য ধরনের কাজ হচ্ছে, শুরু হচ্ছে অনেকদিন হলো, সেটা কি অ্যাকসেপ্ট করার জায়গাটা তৈরি হয়েছে বলে তোমার মনে হয়? আমার মনে হয় মানুষ এই মুহূর্তে, মানে মানুষ তো এইভাবে, স্টিভ জবসের বিখ্যাত কথা আছে জবসের, যে মানুষ কি চায় মানুষ জানে না, কিন্তু আমরা বারবারই ধরে নিই মানুষ এটাই চায়, এর আমি করবো। আমার মনে হয় তার বাইরে একটা জায়গা, আপনি যেমন বললেন যে লোকজন, কিছু মানুষ খুঁজছে যে একটু দেখার মতো, নাহলে ভাবুন না, আমরা খুব গালাগাল দিই যে এই রিলস এসে নষ্ট করে, তাহলে পডকাস্ট কি করে এত জনপ্রিয় হচ্ছে, তার মানুষের মধ্যে একটা খিদে, প্যারালাল খিদে আছে, নতুন কিছু দেখবো, আমরা নতুন কিছু জানবো। সেইখানে আমার মনে হয় যেটা ওয়ার্ক করার এই জন্য চান্স আছে যে এক হচ্ছে কমিক্স থেকে সিনেমা অলরেডি রাপ্পার একটা ফ্যান বেস আছে, তারাই যদি সবাই দেখতে যায় একটা বড় ক্রাউড চলে আসবে। তো আমার মনে হয় যে আমি হোপফুল যে এটা যেভাবে বানানো হয়েছে, যে স্কেলে বানানো হয়েছে, সেই দিক থেকে কিন্তু কোনো
বাজেটের খামতি উনি ডিরেক্টর প্রডিউসার রাখেননি, স্কেলটা বড় করার দিকেই চোখ রেখেছে। হ্যাঁ, এবং মানে ভিজুয়াল দেখে সেটা বোঝাও যাচ্ছে। আমি আমার মনে আছে একটা ফোন কাট, সিম্পল ফোন কাট, আমরা বিকেল থেকে প্রায় রাত অব্দি ঘুরেছি, ওনার ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি ফোন কাটটা নেওয়ার জন্য, তো ওই দিকে উনি কোনো মানে কম্প্রোমাইজ করেনি। আরেকটা জিনিস আমার যেটা সবচেয়ে মনে হয় খুবই ইন্টারেস্টিং লাগলো আপনাকে, সেটা হলো যে আপনার থট প্রসেসটা ইজ ভেরি ইউনিক। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বাজার যেটাকে বলে, সেই বাংলা বাজারে আপনার মতো থট প্রসেসটা ইজ ভেরি ইউনিক, যে আপনি যেভাবে ভেবেছেন। অ্যান্ড আমার আরেকটা জিনিস মনে হয়, যেটা আমি শুরুতেও আপনি যখন বসছিলেন তখনই বোধহয় বলছিলাম, যে আমি যখন পডকাস্ট শুরু করেছি তখন আমি পডকাস্টটা শুরু করার একটাই কারণ ছিল, বিকজ আই ওয়ান্টেড টু লিসেন টু গুড কনভারসেশনস। আমি নিজে ইউটিউবে ওটা খুঁজছিলাম, পাচ্ছিলাম না, আই ক্রিয়েটেড ইট। আমার মনে হয়, এবং আমি উইদাউট এনি এক্সপেকটেশনই করেছিলাম বিষয়টা, যে কেউ বোধহয় তাই করে, এবং পরবর্তীতে বড় বড় মানুষজনদের থেকেও তাই শুনেছি। অ্যান্ড সবচেয়ে আগে তো মানে ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস ফিল্ম, ইফ ইউ আর এনজয়িং দিস ফিল্ম, যদি যে ক্রু আছে তারা যদি এনজয় করে, তাহলে না দর্শক ঠিক খুঁজে খুঁজে দেখে নেয়। কারণ আমাদের মতো দর্শক অনেকগুলো মানুষের মধ্যে আছে, ওনার মতো দর্শক অনেকগুলো মানুষের মধ্যে আছে, তারা সবাই কানেক্ট করে নেবে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য মানে হোপ আই এম এন্ডিং দিস পডকাস্ট উইথ, যে রাপ্পা রয় fullstop.com। আমি এই fullstop আর .com কেন একসাথে এখনও বুঝিনি, হয়তো আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, নাও বুঝতে পারেন, আমি জানি না, বাট আমি তো বুঝতে পারিনি। ফুলস্টপ আর ডট কিন্তু একই জিনিস। বাই দ্য ওয়ে, আজকের এপিসোডটা করে হেভি মজা লাগলো আমার। এটা খুবই একটা ইউনিক এপিসোড হয়েছে আমার জন্য। অর্পণের সঙ্গে কথা বললে, দেবাশীর সঙ্গে কথা বললে, ওদের একটা অন্যই পার্সপেক্টিভ পেলাম। অ্যান্ড দ্য সেকেন্ড হাফ আমি একজন প্রচণ্ড ইউনিক মানুষকে পেলাম, যার সঙ্গে আমি কথা বললাম, যার পার্সপেক্টিভটা সম্পূর্ণ আলাদা, এবং সেটা অবভিয়াসলি সবসময় যে কোনো পার্সপেক্টিভ আমাকে নতুন কিছু দিয়েই থাকে। সো আজকের এপিসোড থেকে আমি অনেক রকম পার্সপেক্টিভ পেলাম, আই থিঙ্ক আপনারাও পেয়েছেন। শেষে বলে দিই, এই অর্পণের তো প্রচুর মহিলা ফ্যান, আপনারা দেখলে কমেন্ট করবেন, আর কি এইটুকুই বলছি। না, হোপফুলি সিনেমাটা দেখে আমারও খুব এক্সাইটিংই লেগেছে বিষয়টা, আমার ট্রেলারটাও খুব ভালো লেগেছে, গানটাও খুব মানে অন্যরকম লেগেছে। সমিত যেরকম মিউজিক করে, বা সমিতের সমিত অনেক রকম মিউজিক করতে পারে, সমিতের বিরাট ক্ষমতা, কিন্তু সেটারও একটা খুবই অন্যরকম একটা সাইড অফ সমিত দেখতে পেলাম আমরা। সো সব মিলিয়ে বেস্ট অফ লাক টু দ্য টিম। অ্যান্ড আপনারা যারা আমার অডিয়েন্স, তারা এই সিনেমাটার ট্রেলার দেখে যদি এক্সাইটেড ফিল করে থাকেন, এই সিনেমাটার ট্রেলার দেখে যদি মনে হয় একটা সিনেমা এসছে যে সিনেমাটা আমাকে এন্টারটেন করবে, আমি গিয়ে হলে গিয়ে দেখে আসি, যেরকম আপনারা মাঝে মাঝেই বিভিন্ন সিনেমা দেখতে যান আমার কথা শুনে। সো 5 তারিখ রিলিজ করছে, 5ই ডিসেম্বর রিলিজ করছে রাপ্পা রয় fullstop.com। নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখবেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।